তো বেসিক যে বিষয়গুলো নিয়ে হচ্ছে রিসার্চ প্রপোজালটা করতে হয়, তো আমি একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করি। যে একটা রিসার্চ প্রপোজাল করার ক্ষেত্রে আপনাদের ফার্স্ট অফ অল কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন, বা কোন কোন বিষয়গুলা বা কোন কোন আসপেক্টস এ আপনি রিসার্চ প্রপোজালটা ডেভেলপ করবেন, এবং কোন কোন ম্যাটেরিয়ালস আপনাদের কাছে দরকার একটা প্রপোজাল ডেভেলপ করার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো A to Z আমরা হচ্ছে আজকের স্লাইডটাতে শেয়ার করার চেষ্টা করেছি, এবং ক্লাস শেষে হয়তো বা আপনাদেরকে এই টেমপ্লেটটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আপনার রিসার্চ ডকুমেন্টটা কি রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে। যে ফার্স্ট অফ অল এখানে কিছু সাব পয়েন্ট আছে, আপনারা যদি স্ক্রিন শেয়ার দেখতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাবাউট, তারপর ট্রাইং টু ফাইন্ড আউট, প্রসেস, লার্ন। এখন এই রিসার্চ এগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি কাজ রিসার্চের। যে আপনি কোন বিষয়টা নিয়ে, এগুলো যেহেতু লাস্ট ক্লাসে আপনাদের প্রপোজাল সম্পর্কে কথা বলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের অনেকের কাছে ক্লিয়ার। এরপরও যদি কারো কাছে আনক্লিয়ার থাকে বা কোনো বিষয় হচ্ছে কোয়েরি থাকে, যে স্লাইডে যে সাব পয়েন্ট গুলো আছে আপনারা আস্ক করতে পারেন, তারপর আমি আমার জায়গা থেকে আমি এগুলা ক্লিয়ার আচ্ছা, করার চেষ্টা মনে করছি। হয় আপনি একবার অ্যাবাউট কি এক লাইনের প্রত্যেকটা পয়েন্ট এক লাইনে একটু ডেসক্রাইব করলে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আজকে কোশ্চেন আনসারিং সেশনটা আমরা পরে নিব, সেশনের পরে। ওকে স্যার, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কি, আপনার প্রপোজালটা কি কিসের উপর হবে? আপনি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হন, হয়তো বা আপনি হায়ার স্টাডিজ এর চিন্তা ভাবনা করছেন, অথবা আপনি মাস্টার্স এর থিসিস ডেভেলপ করবেন, অথবা আন্ডার গ্রেডে হচ্ছে কি আপনার মনোগ্রাফ থাকতে পারে বা আপনার থিসিস থাকতে পারে, অথবা আপনি পিএইচডি প্রপোজাল ডেভেলপ করবেন। তো প্রপোজাল রিসার্চ প্রপোজালের প্রাইমারি বিষয়গুলো মোটামুটি সেম, মোটা দাগে যে পয়েন্ট গুলো মাথায় রাখতে হয় এগুলা সেম। কিন্তু হচ্ছে গিয়ে আপনার আপনার আকার বা আয়তন হচ্ছে গিয়ে আন্ডার গ্রেড বা মাস্টার্স লেভেল এবং পিএইচডি লেভেলে এগুলো হচ্ছে আকার, মানে আপনার আয়তনটা বা আকারটা হচ্ছে গিয়ে একটু কম বা বেশি হবে এই বিষয়গুলা। তো ফার্স্ট স্লাইডটা ভাই। না, সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড স্লাইড, হ্যাঁ। ওকে। এই এখন হচ্ছে কি আপনার রিসার্চ করা প্রপোজাল ডেভেলপ করার ক্ষেত্রে যে ডকুমেন্ট গুলা বিষয়, এখানে হচ্ছে কি আমি জাস্ট এটা রিসার্চ ডকুমেন্ট হিসেবে আইডেন্টিফাই করছি। যে অ্যাবাউট, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি যদি সোশ্যাল সায়েন্সের হন অথবা ন্যাচারাল সায়েন্সের স্টুডেন্ট হন, অথবা আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে যে আপনি পাবলিক হেলথ নিয়ে কাজ করবেন, যে বিষয় হতে পারে হোয়াট এভার, আপনার ফার্স্ট অফ অল আপনার কি নিয়ে কাজ করবেন এটা আপনাকে প্রাইমারিলি আপনাকে সিলেক্ট করতে হবে। যে আমি এই কাজটা করব, বা আমি পাবলিক হেলথের অথবা আমি কোভিড নিয়ে কাজ করব। এখন কোভিড নিয়ে কাজ করবেন, আপনি কোভিড এর কিসের উপর কাজ করবেন? নেক্সট প্রশ্ন দেখেন, যে ট্রাইং টু ফাইন্ড আউট, আপনি মানে ধরেন প্রথমে মোটা দাগে আপনি কোভিড নিয়ে কাজ করবেন, অ্যাবাউট আপনার রিসার্চ প্রপোজালটা কি? যে আমি কোভিড নিয়ে কাজ করব, যদি আমি একটা এক্সাম্পল হিসেবে ধরি কোভিড। এখন কোভিড এর তো ধরেন ডিফারেন্ট হচ্ছে গিয়ে এক্সাম্পল আছে সোসাইটিতে, যেহেতু আমরা রিসেন্টলি কোভিড ফেস করেছি। তো কোভিড এর হচ্ছে গিয়ে যদি আমি চিন্তা করি যে কোভিড এর ইম্প্যাক্টটা আমাদের হচ্ছে গিয়ে কোন এইজে সবচেয়ে বেশি ভালনারেবল ছিল, বা কাদের উপর বেশি এফেক্ট করেছে। এটা কি হচ্ছে কি ওল্ড এজ পিপুলের ক্ষেত্রে, না চিলড্রেন, মানে চিলড্রেনের ক্ষেত্রে, আন্ডার 5 এজ, অথবা মিডল এজ? এই বিষয়গুলো যখন আমি চিন্তা করবো, তখন হচ্ছে কি আমার এই ট্রাইং টু ফাইন্ড আউট হোয়াট, আমি কাদের উপর নিয়ে কাজ করব বা আমার প্রপোজালটা কোন ক্ষেত্রে হবে, আমি এই জিনিসগুলো মাথায় নিব প্রথমে। অ্যাবাউট গেল, ট্রাইং টু ফাইন্ড আউট কি নিয়ে কাজ গেল, প্রসেসটা কি। এখন আপনি হচ্ছে গিয়ে এই প্রপোজালটা, এই যে এই প্রপোজালটা বা আপনি যে রিসার্চ চিন্তা ভাবনা করছেন, প্রপোজাল থেকেই তো হচ্ছে গিয়ে আপনার স্টাডিটা ভার্টিক্যাল হোক, বা আপনার যে সাইন্টিফিক যে থিসিস ডেভেলপ করবেন, অথবা যদি আপনার প্রফেসরের সাথে কোনো কানেক্টিভিটি থাকে, আপনি ফান্ডের জন্য অপরচুনিটি সিক করেন, তাহলে এই প্রসেসটা কিভাবে করবেন, এই রিসার্চ প্রসেসটা, আপনার প্রপোজাল ডেভেলপের যে প্রসেসটা, এখানে কি কি বিষয় ইনক্লুডেড থাকতে হবে, কি কি বিষয়গুলো আপনার এক্সক্লুডেড থাকতে হবে, কোন কোন আসপেক্টসে আমি কাজ করতে পারবো, এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে প্রসেসটাতে। যে আমি কিভাবে আমার স্টাডিটা করব, কোন কোন আসপেক্টসে আমার স্যাম্পলিং করা হবে, আমার এই ডেটা কালেকশন মোডটা কিভাবে হবে, অথবা ভাই আমি তুমি আসো। কোন আপনার যদি রিজিয়ন থাকে, বা আপনি যদি কাদের উপর স্টাডিটা করবেন, আমার ফোন এই শেষ। বিষয়গুলো আপনাকে রিসার্চ তুমি একটা ক্লাস হইতেছে, প্রসেসে বইবা দেখো। চিন্তা করতে হবে। ওই যে লোকের ক্লাস। ওকে। এরপরে লার্ন, যে পাথ ফাইন্ডার। ফোর্থ যে ফিফথ যে পোর্শনটা, অথবা ফোর্থ পোর্শনটা লার্ন, এই স্টাডিটার একটা সিগনিফিকেন্সটা কি হবে, বা এই স্টাডি থেকে লার্নিং পয়েন্টটা কি হবে, এটা যে কখন আমি যে হয়? একটা কাজ করব এটা একটা, কখন মানে আসো? এই বিষয়গুলা আমার আপনার এই বিষয়গুলো হচ্ছে কি আপনার চিন্তা, ইনিশিয়ালি আপনি চিন্তা করে নিতে হবে আপনি যখন রিসার্চ প্রপোজাল ডেভেলপ করবেন।
আর যেহেতু একদমই বিগিনিয়ার না, একটা রিসার্চ প্রপোজাল তো আপনি একদম বিগিনিয়ার লেভেলে তো রিসার্চ প্রপোজাল কেউ ডেভেলপ করে না। তো অলরেডি আমার কাছে যতদূর মনে হয় বা আমার এক্সপেরিয়েন্স, ফার্স্ট এক্সপেরিয়েন্স থেকে বলি যে রিসার্চ প্রপোজালটা আপনারা রিসার্চের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানার পরেই আপনাকে রিসার্চ প্রপোজালটা ডেভেলপ করতে হয়। তো হচ্ছে গিয়ে লার্নিং পয়েন্টটা কি হবে এটা থাকতে হবে। এখন হচ্ছে গিয়ে টাইপসটা কি, মানে টাইপস অফ প্রপোজাল। এখন রিসার্চ প্রপোজালটা অনেকটা ভেরি করে যে আপনার এটা কি প্রি প্রপোজাল হবে, না প্রপোজাল হবে, ডিরেক্ট প্রপোজাল হবে, অথবা আপনার এটা কি কন্টিনিউয়েশন হবে বা নন কম্পিটিং প্রপোজাল হবে কিনা, বা রিনিউয়াল অর কম্পিটিং প্রপোজাল। এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। এই বিষয়টা তখনই চিন্তা করতে হবে যখন আপনি প্রজেক্ট প্রপোজাল করতে পারেন, অথবা আপনার প্রপোজালটা আসলে কি, মানে প্রি প্রপোজাল বলতে কি বোঝাচ্ছে, যে প্রপোজাল ডেভেলপ করার আগে আছে গিয়ে পূর্বেই আমি একটা ইনিশিয়াল ড্রাফট প্রপোজাল, যেটা ওই ড্রাফট প্রপোজালটাকে আমরা ইন্ডিকেট করছি প্রি প্রপোজাল হিসেবে, যে আমার ড্রাফট প্রপোজালে আমি কি কি বিষয় চিন্তা করব। কারণ প্রি প্রপোজালে অনেক কমেন্ট থাকে, আমরা যখন যে সুপারভাইজারের অধীনে কাজ করি বা আমরা যে প্রফেসরের সাথে কাজ করি অথবা যে প্রজেক্টে কাজ করি এবং প্রজেক্ট লিডার থাকেন, অথবা আমার এই প্রপোজালটা যার তত্ত্বাবধানে আমি করব, ওনার অনেক গাইডলাইন্স থাকে, ওনার কমেন্টস থাকে, ওনার সরাসরি ওনার অথবা অথরিটির একটা ডিরেকশন থাকে, ইনস্ট্রাকশন থাকে যে প্রপোজালটা কিভাবে কিভাবে করতে হবে, কোন প্রসেসটা ফলো করতে হবে, অথবা কোন কোন বিষয়গুলো আমরা মাথায় নিয়ে প্রপোজালটা ডেভেলপ করবো। এগুলো হচ্ছে কি প্রি প্রপোজালে আমরা এই কাজগুলো করে থাকি। প্রি প্রপোজালটা একদম ইনিশিয়ালি। দেন হচ্ছে গিয়ে কন্টিনিউয়েশন অর নন কম্পিটিং প্রপোজাল। অনেক সময় আমরা বিভিন্ন কম্পিটিশনের রিসার্চ প্রপোজাল আহ্বান হতে পারে। যে ধরেন আপনার আহ, একটা কাজ করছেন, আপনি যে কোনো এক প্রজেক্টে কাজ করছেন, তো প্রজেক্টের ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ হয়। তো ওইখানে যদি এই প্রপোজাল, আপনি যে কাজ করছেন ওইটা রিনিউয়াল হবে কিনা ওই প্রপোজালটা, বা এই কাজটা ধরেন আপনার মাধ্যমে 1 বছর কাজ হচ্ছে, আবার এই 1 বছর পরে আবার প্রপোজাল মানে আহ্বান করবে কিনা, এই প্রপোজালটা রিনিউ হবে কিনা, যে আমি যে কাজ করব বা আমি যে চিন্তা করব এটা কি মানে নেক্সট 1 বছরের হবে বা 2 বছর হবে বা 5 বছর হবে, রিনিউয়ালের চিন্তা ভাবনা আছে কিনা, কন্টিনিউয়েশনের চিন্তা ভাবনা আছে কিনা। এটা প্রজেক্ট হলে অথবা আপনি যে প্রপোজালটা করবেন ওইখানে কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকে যে আপনার প্রজেক্টটা কত বছরের হবে বা আপনার প্রপোজালটা কত বছরের আইডিয়া অনুযায়ী করতে হবে। দেন নেক্সট স্লাইডটা ভাইয়া জুনি। ওকে, এখন আসি যে এলিমেন্টস অফ প্রপোজাল। এখন এই প্রপোজালের একদম মানে শুরু আমরা যখন প্রথমে আমরা বলছি প্রি প্রপোজাল, তারপরে বলতেছি যে আমরা কন্টিনিউয়েশন অথবা রিনিউয়াল প্রপোজাল, এই বিষয়গুলো আমরা প্রথমে প্রাইমারিলি আইডিয়া নিব, আমরা যে গাইডলাইন্স থাকবে, আমাদের যে ইনস্ট্রাকশন থাকবে ওই বিষয় থেকে। এখন আসি মূল প্রপোজালটা ডেভেলপমেন্টে। যে মূল প্রপোজালটা যখন আমরা ডেভেলপ করব, এখানে কিছু এলিমেন্টস আমাদের চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে। একটা প্রপোজালে সাধারণত কি কি থাকে বা কোন বিষয়গুলা প্রপোজালে ইন্ডিকেট থাকে। ফার্স্ট অফ অল, প্রপোজালের ফার্স্ট পোর্শনটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে ব্রিফ সামারি। দেখেন নিচে লেখা আছে হোয়াট ইজ অ্যাবাউট, এইমস টু অ্যাচিভ এন্ড হাউ টু ডু ইট। অ্যাবস্ট্রাক্টটাতে সাধারণত আমরা মোটা দাগে আমরা বলতে পারবো না, জাস্ট একটা প্যারাগ্রাফ অথবা মূল সামারিটা আমাদের টোটাল প্রপোজালের মূল সামারিটা, আমরা কিভাবে কাজটা করব, কোন মেথড ফলো করব, আমাদের টার্গেট অডিয়েন্স কারা থাকবে অথবা আমাদের টার্গেট কমিউনিটি কারা থাকবে, এবং আমাদের স্টাডিটা কিসের উপর হবে, কাদের থেকে আমরা ডেটা কালেক্ট করব, এই বিষয়গুলো মোটা দাগে আমরা ব্রিফলি হচ্ছে একটা সামারি করব অ্যাবস্ট্রাক্টে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে। আর দেন হচ্ছে গিয়ে এখানে টাইটেলটা নেক্সটে চলে আসছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট অফ অল একটা কেচি টাইটেল যদি না হয়, আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আরে বাবা আমি দরকার নাই, তুমি কেন আমার এত ইম্পর্টেন্ট, আমি যাচ্ছি। আপনারা যদি কাইন্ডলি একটু আনমিউট করে দেন তাহলে মনে হয় ভালো হয়। রায়হানুন নবী ভাই, আর হচ্ছে ইকো হচ্ছে আপনাদের ওইখান থেকে কথাগুলা। ভাইয়া হোস্টের এন্ড থেকে মিউট করে দিলে ভালো হয়, কারণ এখন যেহেতু আমাদের কোনো কোশ্চেন নাই বা কোয়েরিজ নাই। টাইটেল, এবং এখানে টাইটেলের নিচে লেখা আছে দেখেন ইন্ডেক্স, কনভে মাচ ইনফরমেশন, কে ভেরিয়েবলস। ওকে, এখন আপনি যে কাজটা করবেন এই কাজটা হচ্ছে গিয়ে যদি মানে টার্গেট অডিয়েন্স
অ্যাকসেপ্ট না করে, অথবা আপনার যে টাইটেলটা, আপনি যে টাইটেলটা কাজ করবেন এই টাইটেলটা হচ্ছে কি খুবই ক্যাচি হতে হবে, খুব বেশি বড় হতে পারবে না। একটা সেন্টেন্সে হওয়ার শেষ মানে শেষ করার চিন্তা ভাবনা করতে হবে একটা সেন্টেন্সে। এবং এখানে আপনি কিছু বিষয় কুলন দিয়ে আপনি কিছু বিষয়গুলা এড করতে পারেন। আমার কাছে মনে হয় নেক্সট প্রিভিয়াস ক্লাসে হচ্ছে কি আপনার টাইটেলটা কিভাবে হবে ওই বিষয়টা ভাই ডিসকাস করেছেন। যদি না করে থাকেন আজকে এই বিষয়টা ক্লিয়ার করবেন যে দুইটা পোর্শন থাকে, মানে এড করতে পারবেন আপনি টাইটেলে, অথবা আপনার একটা টাইটেল এড করতে পারবেন প্রপোজালে। যে কুলন দিয়ে হয়তো আপনি বিষয়টা কেস স্টাডি করছেন বা ক্রস সেকশনাল স্টাডি করছেন বা কিভাবে কাজটা করছেন এটা আপনি ইন্ডিকেট করতে পারেন। আদারওয়াইজ বেস্ট হবে একটা সেন্টেন্সে আপনার টাইটেলটা করে নেবেন। এখন এই টাইটেলটা আপনি যখন করতে যাবেন, টাইটেলে আপনার মোটা দাগে আপনি যে কাজটা করবেন ওই কাজের একদম কোর যে ওয়ার্ডটা আছে, যদি বলি এই যে পাবলিক হেলথ, আমি বারবার ঘুরে ফিরে একটা এক্সাম্পলে যাচ্ছি জাস্ট আপনাদের লার্নিং এর জন্য ইজি হয় বিষয়টা। যে আপনি যদি কোভিড নিয়ে কাজ করেন, এই কোভিড ওয়ার্ডটা যেন আপনার টাইটেলে শুরুতে থাকে। কোভিড এর কাদের উপর কাজ করছেন, যেমন ওল্ড এজ পিপুলের, তো ওল্ড এজ পিপুল ওয়ার্ডটা আপনার যেন টাইটেলে ইনক্লুডেড থাকে। ওল্ড এজ পিপুলের কিসের উপর কাজ করছেন যদি পসিবল হয় ওইটা ইনক্লুড করেন, আদারওয়াইজ মানে এক্সক্লুড করবেন এই বিষয়টা টাইটেলের ক্ষেত্রে। তো এই ওয়ার্ডগুলো মানে যে কাজটা করবেন, যে বিষয়টা করবেন, মোটা দাগে ওই ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে গিয়ে কেচিট ওয়ার্ডগুলো আছে এবং আপনার টাইটেলের সাথে বা আপনার কাজের সাথে রিলেটেড, ওই ওয়ার্ডগুলো আপনি টাইটেলে নিয়ে আসবেন। এবং চেষ্টা করবেন যে ওই যে কনভে মাচ ইনফরমেশন, চেষ্টা করবেন সর্বোচ্চ ইনফরমেশনটা আপনার টাইটেলে দিয়ে দিতে, সর্বোচ্চ ইনফরমেশন, বাট খুব বেশি বড় না, একদম ইলাবোরেট না, যে একদম একটা রচনার টাইটেলেই একটা রচনা লিখে নিলাম এরকম না। একটা সেন্টেন্সে 14, 15, 20টা ওয়ার্ড, আপনার প্রপোজালটা কিসের উপর, অথবা আপনি কি বোঝাতে চাচ্ছেন বা আপনি কি ফাইন্ড আউট করতে চাচ্ছেন। এই যে লিখাই আছে যে কে ভেরিয়েবলস গুলো আপনি আপনার নিয়ে আসতে পারেন। এই যে আমি যেগুলো বললাম যে ওল্ড এজ পিপলের উপর কোভিড এর ইম্প্যাক্ট আপনি দেখতে চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আসবেন। দেন আসছে গিয়ে ইন্ট্রোডাকশন। এখন হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, ফার্স্ট অফ অল আপনি অ্যাবস্ট্রাক্ট করলেন, অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন। আর টাইটেলটা তো একদম প্রপোজালের বিগিনিং, ব্যাকগ্রাউন্ড অথবা কনটেক্সট, strong into lead in, clear identification of the research area, a general statement। দেখেন আমি এখানে 1, 2, 3, 4, 5টা সাব পয়েন্ট নিয়ে আসছি। একটা ইন্ট্রোডাকশনে আপনি যখন প্রপোজালটা ডেভেলপ করবেন, আপনার ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন, বা আপনি ইন্ট্রোডাকশন, আমরা যখন একটা বিষয় নিয়ে চিন্তা করি, যখন সাপোজ আপনাকে বললো যে কোনো একটা বিষয়ে ইন্ট্রোডাকশনটা লিখেন আপনি, এখন এই ইন্ট্রোডাকশন করার ক্ষেত্রে বা একটা গুলো আপনি চিন্তা করবেন বা কোন কোন বিষয়গুলো আপনি নিয়ে আসবেন এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। এখন আমরা যেহেতু একদম বিগিনিয়ার লেভেলে, আমি ধরে নিচ্ছি এখানে অনেক এক্সপার্ট আছেন, অনেকে অভিজ্ঞ, অনেক ভালো ভালো রিসার্চার, অনেক ভালো জায়গায় কাজ করছেন, অনেকেই আছেন। বাট যারা জানেন না বা বুঝেন না তাদের সহজার্থে আমি বলছি যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অথবা কনটেক্সট, ইন্ট্রোডাকশন, আপনার কাজটা কিসের উপরে, কোন ব্যাকগ্রাউন্ডের উপর, কোন কমিউনিটির উপর, এই বিষয়টা আপনার ইন্ট্রোডাকশনে থাকতে হবে শুরুতে। একটা স্ট্রং ইন্ট্রো থাকতে হবে যে আপনি যে বিষয়টা কাজ করছেন, অথবা যে কমিউনিটি পার্সপেক্টিভ কাজ করছেন, অথবা যে সোসাইটির পার্সপেক্টিভে কাজ করবেন, আপনি ওই সোসাইটির একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আপনি এক্সপ্লেইন করবেন শুরুতে। এরপরে আপনাকে বলতেছে লিড ইন, যে আপনি আপনার কাজটা কিভাবে করতে চাচ্ছেন এবং এই টার্গেট পিপল কারা বা টার্গেট স্যাম্পলিং কারা হবে আপনার, আপনার স্টাডিটা লিডটা কোন জায়গায়, আপনি কি কাজ করতে চাচ্ছেন বা কি দেখাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনার লিড ইন পয়েন্টে, সাব পয়েন্টে আপনি নিয়ে আসবেন। এ ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ দ্য রিসার্চ এরিয়া। এখন দেখেন ইন্ট্রোডাকশন আমি এখন কেন বললাম ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ দ্য রিসার্চ এরিয়া, আপনি তো টাইটেলে আপনার বিষয়টা আপনি ফার্স্টে এক্সপ্লেন করেছেন, অ্যাবস্ট্রাক্টে আপনি একটা ধারণা দিয়েছেন। এখন ইন্ট্রোডাকশন সেকশনে আপনি আপনার রিসার্চের, যে আপনি যে এরিয়াটা কাজ করবেন, যে এরিয়াতে কাজ করবেন, যে টপিকেই কাজ করেন, আপনি ন্যাচারাল সায়েন্স হোক বা সোশ্যাল সায়েন্স হোক, অথবা অন্য যে আর্টস এর কোনো বিষয় হোক, অথবা ইংলিশ লিটারেচার নিয়েও যদি আপনি সাহিত্য নিয়ে কাজ করতে চান, এখন এই জায়গাটায় আপনি কি কাজ করতে চাচ্ছেন এই রিসার্চ এরিয়াটা খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে। এরপরে হচ্ছে কি জেনারেল স্টেটমেন্ট,
একদম ফাইনালি ইন্ট্রোডাকশনের ফাইনাল পয়েন্টে যে আপনি একটা পয়েন্ট লিখবেন যে এখানে আপনার ওভারঅল এই যে ইন্ট্রোডাকশনটা লিখছেন ওইটার ওভারঅল যেন একটা রিফ্লেক্ট এই জেনারেল স্টেটমেন্টে চলে আসে। জেনারেল স্টেটমেন্টে যে আপনি রিসার্চ টাইটেলটা কি, অ্যাবস্ট্রাক্টে কি লিখছেন এবং ইন্ট্রোডাকশনে মিলায়ে কি লিখছেন, ওই জেনারেল স্টেটমেন্টে কিন্তু ওইটার রিফ্লেকশন যেন আপনার থাকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নেক্সট স্লাইডটা। এখন আসেন যে আপনি এলিমেন্টস অফ রিসার্চ প্রপোজালে দেখেন এখানে কিছু লেখা আছে যে রিসার্চ কোয়েশ্চেন্স জেনারেল এন্ড স্পেসিফিক। এরপরের পয়েন্ট আছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, থিওরি এন্ড হাইপোথিসিস। নিচে লিখে আছে দেখেন ম্যাটার অফ জাজমেন্ট, থিওরি অফ হাইপোথিসিস, include if appropriate. Okay. Then পয়েন্ট আছে যে লিটারেচার রিভিউ। এখন দেখেন যে ইন্ট্রোডাকশনের পরে যে আপনি এখানে হঠাৎ করে চলে আসছে রিসার্চ কোয়েশ্চেন। রিসার্চ কোয়েশ্চেনটা কি, এখানে রিসার্চ কোয়েশ্চেন কেন আসবে বা কি, এই বিষয়টা হচ্ছে কি আপনাকে চিন্তায় বা ধাঁধায় ফেলে দিবে। দেখেন আপনি যে কাজটা করছেন বা আপনার কাজের আইডিয়াটা কি, আপনি যে কোয়েশ্চেন গুলো দাঁড় করাচ্ছেন এটার একটা জেনারেল এবং স্পেসিফিক পয়েন্ট আপনার মাথায় নিয়েই কাজটা করতে হবে। তো আপনি যখন ইন্ট্রোডাকশনে এই কথাগুলো বলছেন এখন এবং অ্যাবস্ট্রাক্টে আপনি একটা ধারণা দিয়েছেন আপনার কাজের, তো এই রিসার্চ কোয়েশ্চেন সেগমেন্টে একটা জেনারেল এবং স্পেসিফিক। জেনারেল কি, যে যে কোনো একটা কমিউনিটির জেনারেল যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো ডেমোগ্রাফিক স্টাডিগুলো হইতে পারে, যে এজ, পপুলেশন, এরপর হচ্ছে গিয়ে আপনার ওই তাদের অকুপেশন, তাদের হচ্ছে গিয়ে তাদের ইনকাম সোর্স, তারপর তাদের লাইফ এক্সপেক্টেন্সি, ডিফারেন্ট টাইপস হতে পারে ভেরিয়েবলস গুলোতে। এটা একটা জেনারেল ওভারভিউ বা জেনারেল স্টেটমেন্ট। এন্ড স্পেসিফিক কি, স্পেসিফিক বিষয়গুলো হচ্ছে গিয়ে যে আপনি যে কাজটা করছেন ওই কাজটার ডিরেক্ট কোয়েশ্চেন গুলা কি কি, ওই কাজটা থেকে কি আউটপুট আসবে ওই কোয়েশ্চেন গুলো আপনার মাথায়। এই যে রিসার্চ কোয়েশ্চেনটা এটা হচ্ছে গিয়ে ধরেন এই রিসার্চ কোয়েশ্চেনটা গুলা একদম শেষ পোর্শনে অ্যাপেন্ডিক্সে চলে যাবে, বাট এখানে আমি কেন দিয়েছি, এই জিনিসগুলো যদি আপনার মাথায় না থাকে, আপনার জেনারেল বিষয়গুলো যদি মাথায় না থাকে এবং স্পেসিফিক যদি আপনি না করেন তাহলে আপনার প্রপোজালটা আপনি রেডি করতে পারবেন না। আমার মনে হয় এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আপনার যে জেনারেল এবং স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছি। এখন আসেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, থিওরি অর হাইপোথিসিস। এখানে ধরেন আপনি যে প্রপোজালটা করবেন এই প্রপোজালে কি আপনি কোনো থিওরি ইউজ করবেন কিনা, বা এখন প্রপোজাল থেকে তো আমরা স্টাডিটা করব, প্রপোজাল থেকে তো আমরা আর্টিকেল করব বা ম্যানুস্ক্রিপ্টস ডেভেলপ করব, প্রপোজাল থেকেই হয়তো আমরা পাবলিকেশনের চিন্তা ভাবনা করব, প্রপোজাল থেকেই আমরা ফান্ডিং এর চিন্তা করব, বা প্রপোজাল দিয়েই তো আমরা প্রফেসরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। তো এই প্রপোজাল ডেভেলপ করার ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে যে আপনি যে কাজটা করছেন ওইটার সাথে ডিফারেন্ট টাইপস অফ থিওরি আছে, এই থিওরিগুলা কিভাবে এড করবেন আপনি। আপনার স্টাডির সাথে যদি কোনো থিওরি রিলেটেড হয়ে থাকে, একটা দুইটা তিনটা, আপনি থিওরিগুলা এখানে দেখাবেন। অথবা আপনি যে হাইপোথিসিস দাঁড় করাচ্ছেন, আপনার যে হাইপোথিসিসটা হচ্ছে কি সেগমেন্টটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল, যে আপনি প্রাইমারিলি কি আলোচনা করতেছেন বা প্রাইমারি আপনি কি ধারণা করছেন এই বিষয়গুলো আপনার এখানে নিয়ে আসতে হবে। থিওরি এবং হাইপোথিসিস, থিওরি বলতে যে ধরেন মেলতাসের জনসংখ্যা থিওরি বা ডিফারেন্ট টাইপস অফ যে তোমার ওয়ার্ল্ড পপুলেশন থিওরি, এইরকম যে বিভিন্ন থিওরি আছে, এই থিওরিটা আপনি যে কাজ করবেন হোক সেটা ন্যাচারাল সায়েন্স হোক সেটা বায়োলজিক্যাল সায়েন্স, যে অ্যাসপেক্টস এ কাজ করবেন ওই রিলেটেড এই থিওরিটা কি অ্যাপ্লিকেবল কিনা, ওই থিওরিটা কি আমি আমার স্টাডিতে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, বা আমি আলাদা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব কিনা। ফ্রেমওয়ার্ক বলতে ধরেন সাস্টেইনেবল লাইভলিহুড অ্যাপ্রোচ, এসএলএ ফ্রেমওয়ার্ক, এটা একটা সর্বজন স্বীকৃত একটা ফ্রেমওয়ার্ক। এরকম ডিফারেন্ট টাইপস অফ ফ্রেমওয়ার্ক আছে, ডিফারেন্ট টাইপ অফ থিওরি আছে, এই জিনিসটা আপনি আপনার স্টাডিতে দাঁড় করাবেন। এখন দেখেন ম্যাটার অফ জাজমেন্ট, নিচের পোর্শনে লেখা আছে থিওরি অফ এন্ড হাইপোথিসিস ইনক্লুডিং ইফ অ্যাপ্রোপ্রিয়েট, এটা যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি এড করবেন। আর ম্যাটার অফ জাজমেন্টটা কি, দেখেন ম্যাটার অফ জাজমেন্টটা জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনি আপনার প্রপোজালে ধারণা দিতে পারেন কিন্তু আপনি কোনো কি বিষয়টাকে জাজ করতে পারবেন না। আপনি পলিসি মেকিং এ সহায়তা করতে পারেন। আপনি যে কোনো কাজ করেন, আপনি যে স্টাডি গুলো অলরেডি পাবলিশড হয়েছে সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স অর এনিথিং এলস হোয়াটএভার, আপনি আপনি এজ এ রিসার্চার, এজ এ সায়েন্টিস্ট আপনি কোনো বিষয়ে জাজমেন্ট করতে পারবেন না। আপনি কি করবেন, আপনি একটা সম্যক আলোচনা করবেন,
পজিটিভ নেগেটিভ আইডিয়া ডেভেলপ করবেন, পজিটিভ সাইড দেখাবেন, নেগেটিভ সাইড দেখাবেন। পলিসি মেকিং কে কিভাবে এই স্টাডিটা ইফেক্টিভ হবে, কিভাবে এই স্টাডিটা কাজ করবে, ওই বিষয়গুলো আপনি ন্যারেট করতে পারবেন। বাট আপনি ওপিনিয়ন দিতে পারবেন না। এজ এ রিসার্চার আপনি বায়াসড হয়ে কোনো ওপিনিয়ন দিতে পারবেন না যে এটা করতে হবে। আপনি পলিসি মেকিং এ হেল্প করতে পারবেন, আপনি রিকমেন্ডেশন করতে পারবেন, আপনি সাজেশন দিতে পারবেন। বাট জাজমেন্ট বা জাজ থেকে ধরেন, জাজ কারা? ধরেন আমাদের যে বিষয়গুলো জাজমেন্ট দেয়া হয়, জাজমেন্ট দিয়ে দিলে বিষয়টা একটা সায়েন্টিফিক স্টাডি বা সায়েন্টিফিক কমিউনিটিতে বিষয়টা খুব নেগেটিভ ভাবে দেখা হয় এবং এটা আহ, খুব ভালো চর্চা বা প্র্যাকটিস না। তো এই আপনি সাজেশন দিতে পারবেন, আপনি পলিসি মেকিং এ রিকমেন্ডেশন করতে পারবেন, আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন। পজিটিভ নেগেটিভ, আইদার এটা পজিটিভ হোক সোসাইটির জন্য, অর নেগেটিভ। নেগেটিভ হলে এটা থেকে এটার আউটপুট কি হতে পারে সোসাইটির জন্য, অথবা আপনার পজিটিভ যে ফিডব্যাকটা বা রেজাল্টটা ওইটা সোসাইটিতে কিভাবে অ্যাপ্লিকেবল হবে বা আইডিয়া কিভাবে ডেভেলপ করবেন, এই বিষয়টা আপনি আলোচনা করতে পারবেন। আমার কাছে মনে হয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা বা থিওরি সেকশনটা ক্লিয়ার। এখন আসেন লিটারেচার রিভিউ। আইডেন্টিফাই বডি অফ লিটারেচার, কম্প্রিহেন্সিভলি রিভিউ, ইন্টিগ্রেটেড ইনটু দ্য রিসার্চ। দেখেন, আপনি যে কাজটা করছেন, এইরকম অলরেডি অসংখ্য কাজ আপনি গুগল স্কলার, রিসার্চ গেট, বিভিন্ন সায়েন্স ডিরেক্ট, বিভিন্ন জার্নালের ওয়েবসাইটে ঢুকেন, বিভিন্ন পাবলিশার্সের ওয়েবসাইটে ঢুকেন, এই রিলেটেড আপনি যে কাজটা করবেন হুবহু না হলেও এইরকম রিলেটেড, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে রিলেটেড কাজগুলো অলরেডি এস্টাবলিশড। বাট হয়তো সেটা আফ্রিকার কনটেক্সটে দেখেছে, আপনি কাজটা আপনার বাংলাদেশের কনটেক্সটে দেখবেন, অথবা একটা স্টাডি হয়েছে আমেরিকার কনটেক্সটে, আপনি এটা বাংলাদেশে এটার ইম্প্যাক্টটা দেখতে চাচ্ছেন। স্টাডিটা এরকম। আর কিছু আছে যেগুলা ধরেন একদম কোয়ালিটেটিভ স্টাডি থেকে একদম কিছু হচ্ছে কি আপনি নিজস্ব কিছু মতামত থিওরি ডেভেলপমেন্ট করতে পারবেন। আর থিওরি যখন ডেভেলপমেন্ট করতে যাবেন তখন হচ্ছে ওইখানে কিছু জাজমেন্টের বিষয় থাকবে, যদি আপনি থিওরি এস্টাবলিশ করেন একদম পিওর কোয়ালিটেটিভ স্টাডি থেকে, আদারওয়াইজ না। এখন আসেন এই যে লিটারেচার রিভিউ, আইডেন্টিফাই বডি অফ লিটারেচার। এই লিটারেচার রিভিউতে আপনি চিন্তা করবেন আপনার যে কাজটা করছেন ওই কাজের সাথে রিলেটেড বা ওই কাজ অলরেডি যে কমিউনিটিতে কাজ আছে, যে কমিউনিটির পার্সপেক্টিভে আপনি কাজ করবেন, ওই কমিউনিটির এই রিলেটেড কি কি কাজ হয়েছে, আপনার যে একদম কোর বিষয়, আপনার যে রিসার্চ প্রপোজাল, টাইটেল, কোয়েশ্চেনিয়ার, এটার সাথে একদম রিলেটেড কি কি কাজ হয়েছে আইডেন্টিফাই করবেন এই লিটারেচারটা। আইদার হতে পারে এটা পাবলিশড রিসার্চ হতে পারে, অথবা গ্রে লিটারেচার হতে পারে। এখন গ্রে লিটারেচারটা কি? গ্রে লিটারেচারটা অনেক রিপোর্ট, অনেক বিষয়গুলো আছে দেখেন যে ইউনিসেফ বা ইউএনএইড অথবা ইউএসএইড, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে, অনেকগুলো হচ্ছে কি ওরা পাবলিশড করে অথবা আনপাবলিশড থাকে। তো যে বিষয়গুলো হচ্ছে গিয়ে আনপাবলিশড, যে রিসার্চের বিষয়গুলো হচ্ছে গিয়ে ধরেন আপনার পাবলিশড হয় নাই বা সায়েন্টিফিক কমিউনিটিতে মানে অ্যাকসেপ্টেড হয় নাই, ওই বিষয়গুলাকে আমরা আইডেন্টিফাই করি গ্রে লিটারেচার হিসেবে। আপনি আপনার স্টাডিতে ওই গ্রে লিটারেচারটাও ইনক্লুড করতে পারেন যদি আপনি এটা ফিজিবল আপনার স্টাডির জন্য, অথবা আপনার স্টাডির জন্য এটা রিলেটেড হয়, আপনি এটি জায়গা থেকে চিন্তা করে তাহলে অ্যাড করতে পারেন। অথবা আইদার আপনি কম্প্রিহেন্সিভ রিভিউতে চলে যাবেন, যে বিষয়গুলো আপনার স্টাডির সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং রিলেটেড, আপনি ওই বিষয়গুলো করবেন। দেন হচ্ছে কি এখানে লেখা আছে ইন্টিগ্রেটেড ইনটু দ্য রিসার্চ। এই আপনি যে লিটারেচার রিভিউ করবেন 5টা 10টা 15টা বা 20টা 40 50টা যতটা আপনার রিলেটেড হয়, প্রপোজালে সাধারণত 15-20টার চেয়ে বেশি লিটারেচার রিভিউ প্রয়োজন হয় না। এরপরে আপনি যদি মনে করেন রিলেটেড হয় আপনি অ্যাড করতে পারেন। এখন এই লিটারেচার রিভিউটা আপনি আপনার রিসার্চের প্রপোজালে ইন্টিগ্রেট করতে হবে। আপনি আপনার ইন্ট্রোডাকশন সেকশনে আপনার কাজের সাথে যে ইনটেক্সট সাইটেশনের মাধ্যমে আপনি এই লিটারেচার রিভিউটা এড করবেন। আপনার রিসার্চের সাথে দেখাবেন যে এই বিষয়গুলা যখন আপনি একটা মানে কমিউনিটি থেকে একটা লিটারেচার রিভিউ থেকে যে আইডিয়াগুলো জেনারেট করেছেন, যে বিষয়গুলো শেয়ার করেছেন, ওই বিষয়গুলা আপনি আপনার প্রপোজালে ইমপ্লিমেন্ট করছেন বা আপনি প্রপোজালে কানেক্ট করছেন, এই বিষয়গুলো আপনি এখানে দেখানোর চেষ্টা করবেন। নেক্সট স্লাইডটা। ওকে, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এই বিষয় এখানে প্রত্যেকটা বিষয় দেখেন, মেথডস, সিগনিফিকেন্স, লিমিটেশনস, এরপর হচ্ছে কি ইথিক্যাল কনসিডারেশনস বা ইস্যুস, বাজেট, টাইম ফ্রেম এবং অ্যাপেন্ডিক্স। এখানে জাস্ট আমি মোটা দাগে জাস্ট এক্সপ্লেন করে যাব
কোন বিষয়ে কি কি আলোচনা করা হবে, কোন বিষয়ে কোন বিষয়গুলা মাথায় রাখতে হবে এবং কোন বিষয়গুলো আপনি এক্সক্লুড করবেন আপনার প্রপোজাল করার ক্ষেত্রে। বাট এখানে যে প্রত্যেকটা বিষয় আছে এই বিষয়গুলো মেথড সেকশনে আপনারা যখন মেথোডোলজির কোর্স ক্লাস নিবেন আমাদের সম্মানিত ডিরেক্টর, তখন আপনাদের মেথোডোলজি সেকশনে আপনার স্টাডিটা কোয়ালিটিভ কোয়ান্টিটিভ স্যাম্পলিং কিভাবে হবে এই বিষয়গুলো স্পেসিফিক আপনাদের মানে বোঝানোর চেষ্টা করবেন উনি। আমি জাস্ট টেমপ্লেটটাতে কি কি আসবে কি কি আসবে না, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে করার জন্য এবং এগুলা কি এই জিনিসগুলো এক্সপ্লেইন করছি। ওকে, এখন দেখেন মেথডস। এখন মেথডস এখানে আছে, দেখেন ডিজাইন। আপনার স্টাডিটা আপনি কোয়ালিটেটিভ স্টাডি করবেন না কোয়ালিটেটিভ স্টাডি করবেন, কোয়ান্টিটিভ হবে না এটা মিক্সড মেথড অর ট্রায়াঙ্গুলেশন বলে, যে মিক্সড মেথডটাকে ট্রায়াঙ্গুলেশন হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটি মোর সুইটেবল হচ্ছে ট্রায়াঙ্গুলেশন যে ওয়ার্ড। কোয়ান্টিটিভ হবে না কোয়ালিটিভ হবে অথবা শুধু কোয়ালিটেটিভ স্টাডি হবে, এই বিষয়টা আপনার স্টাডি আপনার যে প্রপোজাল এটার হচ্ছে কি আপনার টাইটেল দেখলেই বোঝা যায় যে আমার স্টাডিটা কোন বিষয়ে যাচ্ছে না, আইদার ইট ইজ কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ অর ট্রায়াঙ্গুলেশন যা বা মিক্স মেথড বা দুইটার সমন্বয় হচ্ছে, এই জিনিসগুলো আপনার প্রপোজাল দেখলেই আপনার ডেভেলপ হয়ে যাবে। এখন দেখেন স্যাম্পল। স্যাম্পল কারা? আমি যে কমিউনিটিতে কাজ করব ওই কমিউনিটির পিপলটা হচ্ছে কি আমার স্যাম্পল। ওই কমিউনিটির কতজন পিপলের নিব, অথবা আমি 100 জনের উপর স্টাডিটা করব, 500 জনের উপরে করতে পারি, 5000 জনের উপর করতে পারি। এই ভেরিয়েশনটা হবে স্যাম্পলিং এর মাধ্যমে, যে এরা হচ্ছে কি আমার স্যাম্পল। যে কমিউনিটিতে কাজ করব, যে সোসাইটিতে কাজ করব, ওই সোসাইটির পপুলেশনটা হচ্ছে কি আমার স্যাম্পল। ওকে, এখন দেখেন ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টস, ডেটা কালেকশন প্রসিডিউরস, ডেটা অ্যানালাইসিস ব্রিফ। ওকে, ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টসটা কি কি? এখন আপনার ডেটা কালেকশন, আপনি যদি ল্যাব বেসড কোনো কাজ করে থাকেন, ল্যাব বেসড কাজ করতে গেলে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের দরকার হয়, পিসিআর এর দরকার হয়, আরো বিভিন্ন বিষয়গুলো আপনার দরকার হয়। ওই ইনস্ট্রুমেন্ট গুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার প্রপোজালে, ওই ইনস্ট্রুমেন্ট আপনি ইউজ করবেন কিনা। করলে ওইগুলা যদি পারচেজ করার থাকে ওইগুলাকে কিন্তু স্পেসিফিক ফিল্ড ওয়ার্কের বাজেট এক্সপ্লেন করতে হবে আপনাকে প্রপোজালে। যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আপনি আপনার কাজ করবেন, ওই কাজের যে ইনস্ট্রুমেন্ট গুলো প্রয়োজন হয় ওই ইনস্ট্রুমেন্ট গুলা কিন্তু আহ, আপনি যদি ন্যাচারাল সায়েন্সে বা ল্যাবে কাজ করেন তাহলে তো আপনি তো বুঝতেই পারছেন আপনার কোন কোন বিষয়গুলো কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো আপনার দরকার, ইকুইপমেন্ট দরকার, ওইগুলো আপনি এখানে রেডি করতে হবে আপনার। এবং ওইগুলা যদি আপনার পারচেজ করতে হয় ওই পারচেজের একটা মূল্য তালিকা আপনার কিন্তু প্রপোজালে অ্যাড করতে হবে। ডেটা কালেকশন প্রসিডিউর, এই প্রসিডিউরটা কি কি, আপনি কিভাবে ডেটা কালেকশন করবেন, আপনারটা কি সার্ভে বেস হবে বা আপনি কি এফজিডি করবেন না আপনি কি কেআইআই করবেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সার্ভেটা কি, যে আপনি যে কাজ করবেন ওইখান থেকে যে ওই পপুলেশন থেকে আপনি সার্ভে করে ডেটা নিয়ে আসবেন কিনা, অথবা আপনি এফজিডি যেটা বলে ফিক্স ফোকাস গ্রুপ ডিসকাশন, আপনি কি কয়েকটা ফোকাস গ্রুপ মানে ওই কমিউনিটিতে গিয়ে আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন করবেন কিনা, যেমন 8-10 জনের সাথে কথা বলে বলে এরকম গ্রুপ গ্রুপ কথা বলে আপনি ডেটা কালেকশন করবেন কিনা, অথবা কে ইনফরমেশন কেআইআই যেটা বলে ওইভাবে আপনি কতটা নিবেন, এবং শুধু স্যাম্পলটা আপনার কত সাইজ থাকবে এই বিষয়টা। আর ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে এইগুলার এই যে মোটা দাগে আপনার কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ ইনস্ট্রুমেন্টস প্রসিডিউর এগুলার হচ্ছে গিয়ে অ্যানালাইসিসটা আপনি ব্রিফলি আপনার মেথডসে বলবেন। দেখেন সিগনিফিকেন্স লেখা আছে, সিগনিফিকেন্স পোরশনটা লেখা প্রপোজালে আলাদাভাবে সিগনিফিকেন্স লেখা থাকে না, বাট আপনার প্রপোজালে আপনি এড করবেন। এখানে এই যে দেখেন নলেজ পলিসি কনসিডারেশন প্র্যাকটিশনার্স, এখন আপনার যে কাজটা হবে এই কাজটার থেকে নলেজ বা জ্ঞানটা কি হবে, এটা কি সোসাইটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা বা এটা সোসাইটিতে কি ভ্যালুয়েট করছে কিনা, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। বা এই যে আপনি যে কাজটা করছেন ওইটার ইমপ্যাক্টটা কি সোসাইটিতে, এটা হচ্ছে কি এই নলেজটা আপনার কোন নলেজটা আপনি ফাইন্ড আউট করছেন এটা হচ্ছে কি আপনার মাথায় রাখতে হবে, আপনার স্টাডিতে এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। কারণ আপনি যখন ফান্ডিং এর জন্য সুপারভাইজারকে মেনশন করবেন এই জিনিসটা আপনার অলরেডি মেনশন করতে হবে আপনার স্টাডির নলেজ গ্যাপটা কোথায়। নলেজ গ্যাপ বলতে এখানে এখানে এই জিনিসটাই মেনশন করছে যে আপনি যে মৌলিক স্টাডিটা করবেন ফান্ডামেন্টাল যে একদম মৌলিক যে স্টাডিটা এই স্টাডিটা সোসাইটিতে এই ইমপ্যাক্ট ফেলবে, এই ভ্যালু আছে সোসাইটিতে, দ্যাটস ওয়াই আমি স্টাডিটা করছি। ওই স্টাডি করার ক্ষেত্রে কোনো পলিসি আছে কিনা, পলিসি কি কি পলিসি কনসিডার করতে হবে, কি কি পলিসি আমাকে মেনটেন করে চলতে হবে, বা গভর্নমেন্টের স্পেসিফিক কোনো রুলস আছে কিনা। আমি যে স্টাডিটা করবো অনেক সেন্সিটিভ বিষয় স্টাডি হয়, রিসার্চ হয়, তো যদি ওই সেন্সিটিভ বিষয় বা স্টাডি থাকে তাইলে ওইখানে কিন্তু অনেক গভর্নমেন্টের পলিসি থাকে, বা গভর্নমেন্টের পলিসি না থাকলে
ইন্টারন্যাশনাল অনেক পলিসি থাকে, ওই বিষয়গুলো মাথায় রেখেই আমার প্রপোজাল ডেভেলপ করতে হয়। এরপর হচ্ছে দেখেন প্র্যাকটিশনার্স। এখানে ধরেন আপনি যদি ন্যাচারাল বা ল্যাব বেসড কাজ করেন, ওইটার প্র্যাকটিশনার্স কারা কি বা আপনার যে আপনার স্টাডি থেকে যদি আপনি মৌলিক কিছু ইনভেন্ট করেন যেগুলা প্র্যাকটিক্যালি কাজ করবে বা প্র্যাকটিক্যালি পপুলেশন বা মাস পিপল প্র্যাকটিক্যালি হচ্ছে কি ইউজ করবে, তাইলে এটার প্র্যাকটিশনার্স, এটার সোসাইটিতে ইম্প্যাক্টটা কি, এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয়। প্র্যাকটিশনার্স কারা, এটার প্র্যাকটিশনার্স হতে পারে। জাস্ট আপনাদের এক্সাম্পলের জন্য বলতে পারি, খুব সম্ভবত 1985 বা 86 এ বাংলাদেশে কন্ট্রাসেপটিভ যখন ইন্ট্রোডাকশন করা হয় চাঁদপুরের মতলব উপজেলায়। তো এই বিষয়টা যখন ফার্স্ট বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হয়, তখন কিন্তু ওই একটা স্পেসিফিক জোনের উপর এটা ওই কন্ট্রাসেপটিভ পিল যেটা ওইটার ইমপ্লিমেন্টেশন কিন্তু শুরু করেছিল। কিন্তু মোটা দাগে এটা করে নাই বাংলাদেশে প্রথমেই। তো এটা যখন এই প্র্যাকটিশনার্সটা কাদের উপর করা হবে বা এক স্পেসিফিক কোন কমিউনিটির, একটা কমিউনিটি থেকে এটার ফিডব্যাক কালেক্ট করে দেন স্টাডিটা হবে। তো এই জিনিসটা খুব ক্লিয়ারলি আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখেন যে লিমিটেশনস যে পোরশনটা আছে, হোয়াট ইজ নট ইনক্লুডেড বাউন্ডারি। এখন আপনি একটা স্টাডিতে আপনি অনেক বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনি পারবেন না। একটা স্টাডিতে খুব বেশি বিষয়গুলো যদি আপনি কভার করতে চান, তাহলে আপনার স্টাডিটা হচপচ বা এই জগা খিচুড়ির মতো হয়ে যাবে। যদি আপনি অনেক বেশি বিষয়গুলো, অনেক বেশি ইস্যু নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে না স্টাডিটার, হোক সেটা ল্যাব ওয়ার্ক অথবা একদম সোশ্যাল সায়েন্সের কোনো অ্যাসপেক্টসে। তো আপনার স্টাডির এই বিষয়গুলো, আপনার লিমিটেশনটা কি থাকতে পারে, আপনার বাউন্ডারিটা কোথায় থাকতে পারে, যে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব, এই বিষয়গুলো আমার মাথায় থাকবে, এই বিষয়গুলো আমি চিন্তা করব না। এই জিনিসটা লিমিটেশনস, আপনার স্টাডির লিমিটেশনসটা কি এটা মেনশন করতে হবে আপনার প্রপোজালে। দেন হচ্ছে কি এথিক্যাল ইস্যুস। আমাদের বাংলাদেশের কনটেক্সটে যে বিষয়গুলো, ধরেন যে কোনো বিষয়, ডেটা কালেকশন বা যে কোনো বিষয়, আমরা হুটহাট গিয়ে যে কেউকে ইন্টারভিউ করে বসি, হুটহাট কারো কাছে চলে যাই, হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল বা আপনার প্রাইভেট অফিসিয়ালদের কাছে গেলে আমরা হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই। আদারওয়াইজ যে কোনো মাস পিপুলে আমরা হুটহাট গিয়ে ইন্টারভিউ করে ফেলি, হুটহাট তাদের নাম বয়স এই বিষয়গুলো জিজ্ঞেস করে ফেলি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে খুব মানে নেগেটিভ ভাবে এটাকে দেখা হয়। ওইখানে হিউম্যান রাইটসটাকে খুবই হাইলি প্রায়োরিটি দেওয়া হয়। তো হিউম্যান রাইটস এর বা হিউম্যানের যে কোনো ইনফরমেশন আপনার স্টাডিতে আপনি ইউজ করতে পারবেন, বাট তার আইডেন্টিটাকে আপনাকে হাইড করতে হবে এবং তার প্রপার কনসেন্ট নিয়ে আপনাকে কাজটা করতে হবে। এখানে আপনার অনেক সময় আপনি যখন ফিল্ড থেকে ডেটা কালেক্ট করতে যাবেন, এই ইথিক্যাল ইস্যুগুলা বা এই ইথিক্যাল বিষয়গুলো আপনাকে মেইনটেইন করেই করতে হবে। আপনি যখন হায়ার স্টাডিজে যাবেন, আপনার যখন সুপারভাইজার এই ইথিক্যাল ইস্যু কিন্তু খুব সেনসিটিভলি ওরা মূল্যায়ন করে, এবং জার্নালগুলোতে আপনি যখন ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করবেন, আপনার ইথিক্যাল ইস্যুগুলো খুব ক্লিয়ারলি এখানে মেনশন করে দিতে হয়। তো এই বিষয়টা আপনি আপনার প্রপোজাল ডেভেলপমেন্ট করার সময় মাথায় রাখবেন। এখানে এই যে দেখেন, নেক্সট হচ্ছে কি বাজেট। লাস্ট ক্লাসে আমার কাছে মনে হচ্ছে যে আমার খুব ভাই এক্সপ্লেইন করেছেন যে ফিল্ড ওয়ার্কের বাজেট। এখানে বাজেটটা হচ্ছে কি আপনার প্রজেক্টের টোটাল বাজেট নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না, বা প্রফেসরের কত টাকা বাজেট আছে কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে না। কারণ প্রফেসরের বাজেট ম্যানেজ করার হেডেক হচ্ছে গিয়ে যে প্রফেসরের অথবা যে প্রজেক্ট সুপারভাইজার থাকবে প্রজেক্ট লিডের। আপনি এখানে কোন বাজেটটা মেনশন করবেন? আপনি এখানে বাজেট মেনশন করবেন আপনার ফিল্ড ওয়ার্ক থেকে যে ডেটা কালেক্ট আসবে। আপনি ফিক্সড একটা পূর্ণাঙ্গ বিবরণ বা একটা পূর্ণাঙ্গ টেবিল আপনি আপনার প্রপোজালে এড করতে হবে। আপনি কোন ক্ষেত্রে কত টাকা এক্সপেন্স করছেন, এই বিষয়টা হচ্ছে কি আপনার এখানে ফিল্ড ওয়ার্কের যে বাজেটটা ওইটা আপনাকে মেনশন করতে হবে। আর আপনি যদি প্রজেক্টের বাজেট করেন বা বিভিন্ন প্রজেক্টের অনেক সময় রিসার্চ প্রপোজালে বাজেট এক্সপ্লেন করে থাকে, ওইখানে কিন্তু আপনাকে একটা গাইডলাইন বলে দেয়া থাকে বা আপনাকে একটা অ্যামাউন্ট ওরা ইন্ডিকেট করে থাকে, এই টার্গেটে এই বাজেটটার ভিতরে আপনার বাজেট করতে হবে। আর নেক্সট হচ্ছে গিয়ে টাইম ফ্রেম। আমি অনেক সময় নিয়ে নিচ্ছি মেবি। নেক্সট হচ্ছে গিয়ে টাইম ফ্রেমস। আপনার স্টাডিটা কত সময়ের জন্য? মাস্টার্স এর থিসিসে সাধারণত ৬ মাস বা ১ বছরের স্টাডিটা হয়। পিএইচডি তে সাধারণত স্টাডিটা ৩ বছরের হয়ে থাকে। তো আপনি এই টাইম ফ্রেমটা কিভাবে করবেন? আপনি কত সময় ডেটা কালেক্ট করবেন? কত সময় হচ্ছে গিয়ে আপনি এই ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করবেন? কত সময় আপনি ফিল্ডে এক্সপ্লেইন করবেন? কত সময় আপনি ল্যাবে থাকবেন? কতটা সময় হচ্ছে গিয়ে আপনি স্টাডিতে লিটারেচার রিভিউতে সময় দিবেন? এই টাইম ফ্রেমটা আপনাকে একটা রেডি করে নিতে হবে আপনার প্রপোজালে। এই টাইম ফ্রেমটা আপনাকে
সাবমিট করতে হবে। আপনি যখন প্রপোজালটা করবেন এখানে একটু এই প্রপোজালটা আপনাকে রেডি করে দিতে হবে যে আপনি কোন ধরেন আপনি ডেটা কালেকশনে আপনি কত দিন সময় দিচ্ছেন বা কত আওয়ার্স সময় দিচ্ছেন, আপনি ফিল্ডে কতক্ষণ থাকতেছেন, আপনি ল্যাবে কতটা সময় দিচ্ছেন, আপনার স্টাডিটা কত বছর যাবত হবে, এই বিষয়গুলোকে আপনার টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হয়। আর অ্যাপেন্ডিক্স তো লাস্টে এই যে আপনার কোয়েশ্চেন থেকে শুরু করে যে বিষয়গুলা থাকে ওইগুলা আপনাকে অ্যাপেন্ডিক্সে বাকি আদার্স বিষয়গুলোকে নিয়ে আসতে হয়। আর এখানে একটা বিষয় মিসিং আছে, সেটা হচ্ছে রেফারেন্স অথবা বিবলিওগ্রাফি। একদম শেষ পয়েন্টে কিন্তু আপনাকে রিসার্চ প্রপোজাল বিবলিওগ্রাফি বা প্রাইমারিলি আপনাকে বলি একটা প্রপোজালের কয়টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে মেথোডোলজি বা মেথডস, ফোর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে রেজাল্ট সেকশন অথবা ডিসকাশন, রেজাল্ট এন্ড ডিসকাশন আপনি বলতে পারেন। দেন হচ্ছে গিয়ে কনক্লুশন অর রিকমেন্ডেশন। এরপরের সেগমেন্ট হচ্ছে গিয়ে রেফারেন্স। এই হচ্ছে মোটা দাগে এই অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্ট ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স, 6টা বা 7টা। আপনি যদি আলাদা আলাদা হয়, আই থিংক আমার মনে হয় আমি প্রপোজালের মোটামুটি যে পয়েন্ট গুলো আছে এগুলা কভার করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ শরীফ সাহেবকে ওনার চমৎকার লেকচারের জন্য এবং ডিসকাশনের জন্য। আমার কাছে মনে হয়েছে আমরা বেশ ইউনিক একটা ডিসকাশন শুনেছি, যেখানে আমরা গত ক্লাসে স্যাম্পল নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা আরো থোরলি ইনসাইটে গেলাম, যে আমাদের ডিসকাশন গুলো ছিল, টপিক গুলো ছিল। নাও ফ্লোর ইজ ওপেন। আমাদের যারা সম্মানিত রিসার্চ ফেলোরা আছেন, আপনারা আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে এটা এখন জিজ্ঞাসা করে নিতে পারেন। তারপরে আমরা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল, আপনাদের যে রিসার্চ প্রপোজালটা যারা করেছেন, ওখানে যদি কোনো আপনাদের কোয়েরিজ থাকে, আপনারা কোনো ইস্যুস ফেস করে থাকেন, কোনো প্রবলেম ফেস করে থাকেন, সেগুলো নিয়ে আমরা কথা। আচ্ছা জি, আমার একটু কথা ছিল, সেটা হচ্ছে কে বলছে? তানভীর ভাই, হ্যাঁ বলেন। যে ডেটা কালেক্ট, আমি বলছি এথিক্যাল ইস্যুজ এর ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। আমি এটা একটু জানতে চাচ্ছি যে এখানে স্পষ্ট কোনো লিগ্যাল ফরম্যাট আছে কিনা, কারণ আমি কারো যদি ইন্টারভিউ করি রিসার্চে, তাহলে তার কাছ থেকে কোনো ফর্ম সাইন করে নিব বা সেটার স্যাম্পলিংটা কি হতে পারে সেটা অবশ্যই সিচুয়েশন বেসিসে চেঞ্জ হবে। আমার যে বিশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের ডেটা প্রোটেকশন মানে ডেটা ব্যক্তিগত সুরক্ষা আইন আসছে, খসড়া আইন আসছে আমাদের রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত হচ্ছে। তো এখন যদি কিছু কমপ্লিকেটেড রিসার্চের ক্ষেত্রে কোনো ডেটা এক্সচেঞ্জের ব্যাপার থাকে বা যিনি বলবেন, আমি কোনো একটা গভর্নমেন্ট স্টেক হোল্ডারও ইন্টারভিউ নিতে পারি বা সেই ডেটাগুলো দেবে। তো এই ডেটাগুলো ম্যানেজমেন্ট বা প্রকাশ করার যে বিষয়টা, এই ব্যাপারটা একটু আমার কাছে একটু মাঝে মধ্যে মানে ধোঁয়াশা লাগে। তো এই ব্যাপারটার জন্য এই ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলা যায় যাতে আমরা মিসগাইডেড না হই। এবং আমাদের যদি আরেকটা জিনিস দেওয়া যায় যে আমাদের যদি কাইন্ডলি মানে কোনো এগ্রিমেন্টের কপি বা মানে এথিক্যাল ইস্যুর কোনো লিগাল ফরম্যাট আছে কিনা সেটা যদি শেয়ার করা যায়। জি ধন্যবাদ। ওয়েল আমার কাছে মনে হয় আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ফার্স্ট অফ অল আপনি যখন যে ডেটাটা কালেক্ট করতে যাবেন, আপনার যে স্যাম্পল সাইজটা বা যে পপুলেশন গ্রুপটা থাকবে আপনার, ওই পপুলেশন গ্রুপের কাছে আপনি যখন ফিল্ড থেকে ডেটা নিয়ে আসবেন, আপনার যে স্যাম্পল বলতে আপনার পপুলেশন হতে পারে, যে পপুলেশন বা যে কমিউনিটির পার্সন গুলা থেকে আপনি ডেটাটা কালেক্ট করছেন, ওনাদেরকে আমরা স্যাম্পল বলি। ওই স্যাম্পলের কাছে আপনি যে ডেটাটা কালেক্ট করছেন ওইটার আপনার একটা রিটেন ডকুমেন্ট থাকবে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে হয় কি যে আপনি যখন ফিল্ডে গিয়েছেন, তো ওনারা হচ্ছে কি আপনি যখন রিটেন কোনো কিছু ডকুমেন্ট চাইবেন, যে ওনাদের কনসেন্ট আছে আপনাকে যে ইনফরমেশন দিবে, খুব সেনসিটিভ বিষয় যদি না হয়, তো ওনারা অনেক সময় ইনফরমেশন ফার্স্ট অফ অল আপনাকে ইনফরমেশন শেয়ার করে না। আপনারা যখন ফিল্ডে যাবেন বা আপনার ফিল্ড এক্সপেরিয়েন্স হবে, অনেকক্ষণ কথা বলার পরে ওনাদের সাথে যখন আপনি মিশে যাবেন, তখন কিন্তু তারা আপনাকে ডেটাগুলো দিবে। কথা বলার পার্সপেক্টিভে কিন্তু আপনাকে অনেক ডেটা দিয়ে দেয়। তো আপনি যদি রিটেন ডকুমেন্ট চান বাংলাদেশের পার্সপেক্টিভে, তো এই জিনিসটা একটা ওনারা ভয় পেয়ে যায়।
যে যে এই রিটেন এই ডকুমেন্ট নিচে এটা রিটেন তো কোনো ডকুমেন্ট নিচে সমস্যা, এটা তো এটা কোনো নিয়ে হয় সমস্যা, কিনা। এটা কি নিয়ে তো হয় এই কিনা। জিনিসটা হচ্ছে তো কি এই আপনাকে জিনিসটা হচ্ছে কি আপনাকে কনভিন্স করে নিতে হবে কনভিন্স করে যে নিতে হবে আপনি এই যে ডেটাটা আপনি এই দিচ্ছেন বা ডেটাটা আমি আপনার দিচ্ছেন বা সাথে আমি যে আপনার কথা সাথে যে বলছি কথা বলছি যে এই যে এই বিষয়গুলো আপনার বিষয়গুলো সাথে আপনার কথা সাথে বলছি কথা বা বলছি আপনি বা আপনি আপনার কাছ আপনার থেকে কাছ থেকে ডেটাগুলা ডেটাগুলা নিচ্ছি নিচ্ছি যে যে এগুলা হচ্ছে এইগুলো কিনা হচ্ছে কি জাস্ট জাস্ট আমার স্টাডি পারপাসে আমি আমি এটা এটা দিয়ে দিয়ে আপনার কোনো আপনার কোনো ক্ষতি ক্ষতি হবে না। হবে এই না, এই বিষয়গুলাকে বিষয়গুলোকে কনভিন্স করে কনভিন্স নিয়ে করে আসতে নিয়ে হবে। আসতে হবে আপনাকে। আদারওয়াইজ আপনি যদি একদম একদম রিটেন ডকুমেন্টে ডকুমেন্ট আপনার আপনার ওনার সিগনেচার সহ নিয়ে নিয়ে আসতে আসতে যান, যান, এটা মানে এটা আনঅফিশিয়াল আনঅফিশিয়াল কথা কথা বলছি। বলছি আমি, আপনার কিন্তু কনসেন্ট নিয়েই কিন্তু কালেক্ট ডেটা করতে কালেক্ট হবে। করতে হবে। ইকো হচ্ছে ভাই, ইকো হচ্ছে একটু, প্লিজ। মনে হয় মোবাইল এবং দুইটা ডিভাইস পাশাপাশি, প্লিজ একটু দেখলে ভালো হয়। শিওর। শিওর আমি আপনি এই বিষয়টা বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা হয় যে আপনি এটা এই কনসেন্ট যখন আপনি নিবেন, আপনি এই কনসেন্টটা নিতে হবে, আপনি কনভিন্স করে নিয়ে আসতে হবে, বাট এটা আনঅফিশিয়ালি। আপনি কিন্তু মানে সায়েন্টিফিক কমিউনিটিতে আপনি এটা বলতে পারবেন না যে আপনি কনসেন্ট বা আপনি স্বীকারোক্তি না নিয়ে আপনি ডেটা কালেক্ট করেছেন। এক্ষেত্রে আপনি হয়তো বা সিগনেচার নিতে পারবেন না যে আপনার যে স্যাম্পল থাকবে বা আপনি আপনাকে যে ডেটা প্রোভাইড করবে, আপনি অনেক সময় রেকর্ড করে নিতে পারেন। আপনার মোবাইল ফোন বা আপনার কাছে যদি কোনো ভালো ডিভাইস থাকে, ওই ডিভাইস দিয়ে আপনি যে ওনার সাথে কথা বলেছেন ওই বিষয়টা রেকর্ডিং করে নিতে পারেন। এটা মোর অ্যাকসেপ্টেড সায়েন্টিফিক সোসাইটিতে, অথবা আপনি ভিডিও করে নিতে পারেন যদি ওনারা আপনাকে পারমিশন এলাও করে। কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটিতে হিউম্যান রাইটস বা ইন্ডিভিজুয়ালকে হাই প্রায়োরিটি দেওয়া হয়। আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে তো আমরা যে কারো কাছ থেকে ডেটা নিয়ে আসি বা যে কোনোভাবে কথা বলে নিয়ে আসি, এটা খুব বাজে এবং বাজে প্র্যাকটিস আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। বাট আপনাকে কিন্তু প্রপোজালে আপনার ইথিক্যাল কনসিডারেশনের যে কনসেন্ট নিয়েছেন আপনি, এটা কিন্তু মেনশন করতে হবে। আপনি যে কমিউনিটি যে কমিউনিটির পার্সপেক্টিভে কাজ করেন, আপনাকে কিন্তু ডকুমেন্টস দিতে হবে যে আপনি এই জাস্ট এই বিষয়গুলা যে ওনার ওনার কাছ থেকে ডেটা কালেক্ট করেছেন, বাট এই বিষয়টা আপনি হাইড রাখতে হবে। আপনার এই যে আপনি যে স্যাম্পল বা আপনি যে ডেটা কালেকশন করেছেন যাদের কাছ থেকে, এই বিষয়গুলা কিন্তু আপনি কারোর সাথে থার্ড পার্টি কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন না। এই যারা আপনাকে ডেটা প্রোভাইড করেছে এটা শুধু আপনার সাথেই থাকবে। যদি কোনো অথরিটি ফার্দার ক্লারিফিকেশনের কাছে আপনার জন্য ডিমান্ড করে, আপনার প্রফেসর হোক বা আপনার প্রজেক্টের লিড হোক, অথবা আপনার যে ফান্ডিং এর যারা সোর্স থাকবে, এরা যদি আপনাকে বলে যে আপনি যে ডেটা কালেক্ট করেছেন, আপনি কি ইথিক্যাল কনসিডারেশন বা আপনি কি কনসেন্ট নিয়ে ডেটা কালেক্ট করেছেন, এটার ডকুমেন্টস কোথায়, দেন আপনি ওই যে রেকর্ডিংসটা নিয়েছেন, অথবা যদি পসিবল হয় আপনি কোথাও জাস্ট নাম, ওনাদের নাম এবং এইজ এবং গ্রামের ঠিকানা বা আপনার যে লোকেশনটা, কোন লোকেশনে নিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন, ওইটা আপনি তখন শেয়ার করতে পারেন। আদারওয়াইজ এটা শুধু আপনার কাছেই থাকবে। আ এবং ইথিক্যাল কনসিডারেশন এর ক্ষেত্রে মানে আপনি ডকুমেন্টলি বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি যদি সিগনেচার নিতে চান, কনসেন্ট পেপার হচ্ছে কি আপনি আ স্বীকৃতি নিবেন ওনার কাছ থেকে যে আমি আপনার সাথে কথা বলে আমি এই বিষয়গুলা থেকে, ধরেন আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি আমার একটা স্টাডির জন্য, বা এভাবে কনভিন্স করে দেন আপনি ওনার কাছ থেকে, তখন হয়তোবা বলবে যে প্রথমে বাংলাদেশে আমরা হচ্ছে গিয়ে অনেকবার ফিল্ডে যাওয়ার প্রেক্ষিতে বলতে পারি যে আপনাকে যখন ফার্স্ট অফ অল কথা বলেন আপনাকে খুব ভালোভাবে সে আপনাকে ডেটা দিবে না। আপনাকে মানে এড়িয়ে চলবে। আপনি যদি খুব সুন্দরভাবে তাকে কনভিন্স করে নিতে পারেন, তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি প্রচুর ডেটা কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। বাট এটা তাকে বলতে হবে যে আপনি কোন পার্সপেক্টিভ এ কাজ করছেন এবং ওইটার জন্য ওই কাজটা করলে ওনাদের কমিউনিটিতে এই জিনিসটা ওনাদের ভ্যালুয়েট করবে, ওনাদের কমিউনিটি ডেভেলপ হবে। এইভাবে কনভিন্স করে আপনি ডেটা নিতে হবে ওনাকে। এবং এই যে আমি যেগুলো বললাম যে ওনার নাম, এইজ, লোকেশনটা আপনি নোট করে নিবেন। কিন্তু অনার্স কোনো সিগনেচার বা এগুলার কোনো দরকার নেই। কোনো মানে ফরমাল সিগনেচার বা ফরমাল কোনো রিটেন ডকুমেন্ট, ওনাদের যে ডকুমেন্ট ওনারা সিগনেচার করে দিবে এগুলার দরকার হয় না। আর আপনি যে আরেকটা বিষয় বলেছেন যে হাই অফিসিয়াল বা গভর্নমেন্ট অফিসিয়াল, ওনাদের কাছে অনেক সময় আপনি যখন ওই যে কি ইনফরমেন্ট ইন্টারভিউ যখন আমরা করতে চাই, যে আমরা ক্রস চেকে কি ইনফরমেন্ট ইন্টারভিউ আমরা ক্রস চেকে করতে চাই, যখন আমরা ফিল্ড থেকে ডেটা নিয়ে আসছি, অনেকগুলো স্যাম্পল, ধরেন আমি 100 স্যাম্পলের কাছ থেকে আমি ডেটা কালেক্ট করেছি। এখন একটা বিষয় নিয়ে, দুইটা বিষয় নিয়ে, তিনটা বিষয় হইতে পারে যে আমি যখন কোনো হাই অফিসিয়াল বা ওই রিলেটেড বা ওই রিজিয়নের এই রিলেটেড কর্মকর্তা আছেন, গভর্নমেন্ট হতে পারে অথবা বেসরকারি যে কোনো এনজিওর হাই অফিসিয়াল, যে যার কাছ থেকে আমি প্রপার ডেটাটা পাবো, ওনার সাথে আমি বিষয়টা নিয়ে ডিসকাস করব। অনেক সময় হয় যে আমরা একাডেমিক পার্সপেক্টিভে এটা পড়ে আসছি যেটা, যে আপনি যখন এরকম অফিসিয়ালের কাছে যাবেন বা অ্যাপয়েন্টমেন্ট সিক করবেন, তখন আপনি কিন্তু ওনাকে একটা রিটেন বা মেইল করতে হবে যে আপনি এই বিষয়গুলা নিয়ে ওনার সাথে ডিসকাস করতে চান।
যদি উনি এগ্রি করে তাহলে কিন্তু আপনি ওনাকে ইন্টারভিউ করতে পারবেন। আপনি তখন বলবেন যে আপনার কোন কোন বিষয়ে কোয়েরি আছে, এই বিষয়গুলো আপনি ওনার সাথে কথা বলে জানতে চাচ্ছেন। আপনি একটা স্টাডি করছেন, এটা কিন্তু মেইলে আপনাকে করতে হবে, অথবা যদি মেইল পসিবল না হয় ওই জায়গায়, তাহলে আপনাকে চিঠির মাধ্যমে ওনাকে জানাতে হবে, অথবা ওনার অফিসে আপনি কোনোভাবে একটা চিঠি বা একটা অ্যাপ্লিকেশন করে আপনি ওনার কনসেন্ট নিয়ে তারপরে ওনাকে ইন্টারভিউ করতে হবে। আদারওয়াইজ আপনার উনি ওনার অফিসিয়াল জায়গা থেকে উনি অফিসিয়াল কোনো ডেটা আপনাকে প্রোভাইড করবে না। যদি কোনো বিশেষ করে সেনসিটিভ হয়, অনেক সময় আমাদের মানে পার্সোনাল সম্পর্কের খাতিরে বা আমরা পার্সোনাল নেটওয়ার্কিং এর জন্য আমরা কিন্তু এই অ্যাক্সেসটা পেয়ে যাই যে এগুলো লাগবে না, চলে আসো, যে কোনো বিষয়টা কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছ বলো। এটা অনেক সময় হয়ে যায় আমাদের পার্সোনাল নেটওয়ার্কিং এর জন্য। বাট এটা কিন্তু প্র্যাকটিস না। এটা আনঅফিসিয়াল। অফিসিয়াল আপনি যখনই মানে ওই কি ইন্টারভিউতে যাবেন, তখন কিন্তু তাকে মেইল দিয়ে আপনি জানাবেন যে আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছি, এই বিষয়ে আমার কোয়েরিজ আছে, আমি এই ফিল্ডে থেকে এই বিষয়টা আমি একটা স্টাডি করছি, এই স্টাডির জন্য আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কি টাইম হবে কিনা, বা তখন যদি আপনাকে এলাও করে বা পারমিশন দেয়, দেন আপনি এই বিষয়টাকে নিয়ে উনি কথা বলবেন আপনার সাথে। অনেক বিষয় উনি অ্যাভয়েড করে যেতে পারেন, অনেক বিষয় আপনাকে ডেটা নাও প্রোভাইড করতে পারেন। এতে এতে আপনার মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, কারণ ওনার জায়গা থেকে উনি অনেক সময় অনেক বিষয় বা অনেক ডেটা আপনাকে শেয়ার করতে বাধ্য না। তখন ওইটা আপনি অন্যভাবে ডেটাটা কালেক্ট করে নিবেন। ওনার কাছে হয় নাই, অন্য কোনো সোর্স থেকে আপনি ডেটাটা ক্রস চেক করে নিবেন। এই হচ্ছে গিয়ে আমার কাছে আমি মনে হয় যে ইথিক্যাল ইস্যুটা। একটা ছোট্ট একটা সম্পর্ক উদাহরণ চাইছি। আমি সাইবার ক্রাইম নিয়ে কাজ করি, তো আমার কিছু স্টুডেন্ট আছে যারা সাব ইন্সপেক্টর। তো তারা ওভার দ্য টেলিফোনে বলল গত বছর টোটাল 80,000-এর উপর কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনালে জিডি হয়েছে, 80,000 ঢাকা মেট্রোতে। তো এখন 80,000 জিডি ইটস আ হিউজ নাম্বার, এবং মামলা গিয়েছে 10,000 মতো মামলা তদন্তে। এখন এই নাম্বারগুলো ওরা অফিসিয়ালি দিতে পারছে না, কিন্তু ওভার দ্য টেলিফোন যেহেতু আমার স্টুডেন্ট, আমি ডিটেলস এ ক্লাস নিই, তারা আমাকে শেয়ার করছে। তো এক্ষেত্রে আমি এই ডেটাটা নিয়ে আমি যে রিসার্চ করব, এই জাস্টিফিকেশনটা যদি গভর্নমেন্ট পাবলিক ডেটা, এবং ন্যাচারালি তারা রিসার্চার হিসেবে দিতে চাইছে না, কিন্তু ঘটনা তো ঘটছে। তো সেক্ষেত্রে আমাদের কি কোনো মানে সেফ গার্ড আছে কিনা, বা আমরা এটাকে অন্য কোনো ভাবে এটাকে ইস্টাবলিশ করতে পারি কিনা? এক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে ওনাদের সাথে আপনি আস্ক করতে পারেন যে ওনাদের ফর্মালি যদি কোনো অ্যাপ্লিকেশন করে বা ফর্মালি ওনাদের কাছে মেইল করে, অথবা কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি প্রোভাইড করে আপনি ডেটা পাবেন কিনা। ওনাদের যে দায়িত্বরত কর্মকর্তা আছেন, ওনাকে আপনি এটা পার্সোনালি জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা কি আমি এই ডেটাগুলোকে আমি পাবো কিনা। যে হয়তোবা আপনাকে জিডি কত হাজার জিডি হয়েছে এটা আপনি শেয়ার করতে পারে, যে 25,000 হতে পারে, 30,000 হতে পারে, জিডি শেয়ার করতে পারে। বাট কোন কোন আসপেক্টে জিডি গুলো হয়েছে, ওইগুলো আপনাকে, ওই সেনসিটিভ বিষয় ওইগুলা ওনারা শেয়ার করতে বাধ্য না। এখন ওনারা যদি এটা শেয়ার করে, ওনাদের যদি ধরেন যে যে রুলস এন্ড রেগুলেশনস আছে, ওই জায়গা থেকে ওনারা যদি পসিবল হয় সেটা শেয়ার করতে পারবে। আদারওয়াইজ আপনাকে এই ডেটাগুলা আপনি বিবিএস বলে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে আপনাকে ডেটা কালেক্ট করে নিতে হবে, অথবা ওই যে সিপিডি বা আরো কিছু অর্গানাইজেশন আছে যারা ব্লাস্ট বা এরকম রিলেটেড যেগুলো আছে, ওইখান থেকে আপনাকে অন্য সোর্স থেকে এই ডেটাগুলা কালেক্ট করে নিতে হবে। তানভীর ভাই, এখানে আরেকটা বিষয় হলো যে ডাটাটা কালেকশন, এটা রেপোর্ট বিল্ড আপের একটা বিষয়। হ্যাঁ, আপনি যে থানাতে বা যে পুলিশ স্টেশনে কাজ করবেন, ওখানে যারা দায়িত্বরত থাকেন ওনাদেরকে কনভিন্স করে, হ্যাঁ, ওনাদের সাথে একটা রেপোর্ট বিল্ড আপের মাধ্যমে আপনার পারপাসটা কি, কেন আপনি এই কাজটা করতে চাচ্ছেন, তো এই জায়গাগুলোকে আপনাকে নিয়ে আসতে হবে আর কি। আর হচ্ছে আপনার রিসার্চটা কোন পারপাসে হচ্ছে, এটা টার্গেটটা কি, এখানে যারা পুলিশ সদস্য আছেন তাদের ইন্টারেস্টটা প্রিজার্ভ থাকছে কিনা, তাদের বিষয়গুলো পজিটিভলি উঠে আসছে কিনা, এটা একটা ইস্যু। তো সেই ক্ষেত্রে তারা আপনার হচ্ছে যে উইলিংলি ডাটাটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা স্বাভাবিক। আর আরেকটা হচ্ছে যেমন স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এখানে বলে, এখানে কিন্তু কয়েকটা স্টেক হোল্ডার আছে, তাই না? আরেকটা হচ্ছে যে কমিউনিটি, যে আপনি যদি বিহেভিয়ার গুলা, ইনসিডেন্ট গুলো আপনি চিন্তা করেন যে কোন জায়গা থেকে কোন কোন প্রবলেমের কারণে মানুষরা সাধারণত জিডি করে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনি ধরেন ওনারা পুলিশ স্টেশনে যাচ্ছে বা পুলিশ ফাঁড়িতে যাচ্ছে ডাটা জিডি করার জন্য বা কোনো একটা প্রবলেম নিয়ে, সেই ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক যেটা
আমার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আমি জাস্ট পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকবো একটা একটা সার্টেন টাইম। ওখানে যারা কথা বলতে আসে তাদের সাথে কথা বলে কিন্তু আমি ইনফরমেশন গুলো নিতে পারবো। এটা মোর অথেন্টিক ইনফরমেশন আপনি পাবেন। মানুষ যখন কোনো একটা ক্রাইসিসে থাকে তখন তার সাথে কেউ কথা বললে সে তার মনের কথাগুলো শেয়ার করে। সবকিছু যে আসলে অ্যাডমিন অথরিটির কাছ থেকে আমাকে নিতে হবে বিষয়গুলো কিন্তু এরকম না। আর ডাটা সাইজ একটা ম্যাটার। আমার ৮০,০০০ ডাটা নিয়ে কাজ করা বা 50,000 ডাটা নিয়ে কাজ করি, এটাকে ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট। তো আমি যদি কিছু স্যাম্পল, হ্যাঁ, র্যান্ডমলি কিছু কাজ করি, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা সিনারিও পাবো যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং। ঠিক আছে তানভীর ভাই? জি জি ভাই, ক্লাউড এন্ড ক্লিয়ার। জি, না আমার ওকে, প্রশ্নটা ফাইন। ছিল যে ঠিক আছে, ক্লিয়ার একটা ব্যাপার। তার মানে আমি ইন্ডিভিজুয়ালি আমি এটা সংগ্রহ করতে পারি, স্যাম্পলিংটা করতে পারি। ইন্ডিভিজুয়ালি যদি আপনি নেন, এটা আপনার কাজটা অনেক বেশি সাউন্ড হবে এবং এটা অথেন্টিক হবে। মানে বায়াসলেস একটা পাবেন যে কমিউনিটি কি ফিল করতেছে, তার প্রবলেম গুলা কি, তার সাফারিংস এর জায়গাগুলা কি, এটা আপনি ওই মাস পিপলের কাছ থেকে নিছেন। রিসার্চের দিক থেকে আপনি যদি চিন্তা করেন, এটা মোর সাউন্ড রিসার্চ হবে এবং অ্যাকচুয়াল বিষয়গুলো আপনি তুলে নিয়ে আসতে পারবেন। কারণ আপনি যদি ধরেন, যখন যারা ডাটা মানে এই জিডি করেছে পুলিশের কাছ থেকে ডাটা নিয়ে তাদের বাড়িতে যান, এতদিনে হয়তো তাদের প্রবলেম গুলো সলভ হয়ে গেছে, অথবা তারা কোনোভাবে অ্যাডভার্সলি তাদের এফেক্টেড হয়েছে জিডিটা করার কারণে। তখন আপনি সার্টেন টাইম পরে তার বাড়িতে গিয়ে বা অন্য কোনো জায়গায় মিট করে যখন ডাটাটা নেওয়ার চেষ্টা করবেন, অ্যাকচুয়াল ডাটা না পাইতে পারেন। আবার পুলিশের কাছ থেকে যদি আপনি ডাটা নেন, যখন তারা কিন্তু তাদের ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করে আপনাকে ডাটা দিবে যদি দেওয়ার মতো হয়, আর যদি দেওয়ার মতো না হয় তাহলে দিবে না। সো এইখানে মানে আপনি যদি অ্যাকচুয়াল ডাটা নিতে চান, তাহলে হচ্ছে আপনাকে স্পটে থাকতে হবে, একটা সার্টেন টাইম আপনার থানাতে বা পুলিশ ফাঁড়িতে স্পেন্ড করতে হবে। যারা ভিকটিম আছে ওই ভিকটিমের কাছ থেকে আপনি ইনফরমেশনটা নিলে অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাবেন। জি ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কমেন্টস আছে? আমরা আসসালামু একটু আলাইকুম। কমেন্টস আমি আরিফ আরিফুর রহমান বলছিলাম ভাই। হুম, প্লিজ। আমার একটা কোয়ারিজ ছিল হচ্ছে আমি ওই ফিজিক্স এডুকেশন নিয়ে মানে ওই কাজ করার চেষ্টা করতেছি। তো কোনো কয়েকটা কলেজে যদি আমি ওইরকম ভাবে আমার ধরেন সাপোজ হচ্ছে একটা ভিজুয়ালাইজ একটা ক্লাস এবং ওইটাকে অ্যানালগ সিস্টেমে একটা ক্লাস, মানে একটা ভিডিও দিয়ে ক্লাস নেওয়া, আর একটা হচ্ছে ধরেন ক্লাসিক্যাল সিস্টেমে বোর্ডে লিখে লিখে পড়ানো। তো দুইটার মধ্যে যদি আমি কম্পারিজন করি এবং কোনটার মধ্যে স্টাডিটা ওই স্টুডেন্টরা বেশি বুঝতে পারতেছে, এটার উপর যদি আমি করতে চাই, তাহলে আমার ভিডিওটা যেটা করলাম এটা কি আমার পাবলিকেশনে ওইভাবে দেওয়া যাবে, না লিংক দিতে হবে, নাকি ওইটার কিছু স্ন্যাপশট নিয়ে দিতে হবে? এক্ষেত্রে হয়েছে আরিফ ভাই, এখানে আমি জাস্ট ডাটা গুলো নিয়েছি, হ্যাঁ, স্টুডেন্টদের কাছ থেকে। আমার ভিডিও লিংক দেওয়ার দরকার নাই। জি স্টুডেন্টরা কি ফিল করতেছে, কোন কোণাঙ্গিয়ে কেন ভিডিও ক্লাসটাকে তারা ভালো বলছে, কেন ট্রেডিশনাল ক্লাসটাকে তারা কম্পারেটিভলি লেস মার্কেটিং করছে রাদার দেন ডিজিটাল ক্লাস, আমি এই পয়েন্ট গুলা জি তুলে ধরবো। হ্যাঁ, আমার কোনো লিঙ্ক জি দেওয়ার দরকার নাই। আমি জাস্ট তাদের যে কথাগুলো আছে, যে কোশ্চেন গুলো আমার ছিল, যে কোশ্চেনের বেসিসে যে ইনফরমেশন গুলো আমি ইন্টারভিউ থেকে পেয়েছি, ওই বিষয়গুলো দিয়ে আমি পেপার রেডি করব। এখানে ভিডিও ক্লাসের কোনো লিঙ্ক বা এগুলো দেওয়ার দরকার নাই। ঠিক আছে, পারসেপশন গুলো আমরা লিখে দিব। জি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। আর আচ্ছা, এখানে অ্যাবস্ট্রাক্ট এন্ড লিটারেচার রিভিউ একটা কমেন্ট আসছে, অ্যাবস্ট্রাক্ট এন্ড লিটারেচার রিভিউ পার্ট নিয়ে, যে লিটারেচার রিভিউ এন্ড রেফারেন্সের ডিফারেন্সটা কি? ওকে, লিটারেচার রিভিউ হচ্ছে কি, লিটারেচার রিভিউ থেকেই আপনার ইনটেক্স সাইটেশন হয় এবং রেফারেন্স লিস্টটা বডিতে নিয়ে আসা হয়। ইনটেক্স সাইটেশনটা আপনার বডিতে হয় এবং এই রেফারেন্স বা বিবলিওগ্রাফি যেটা, এটা হচ্ছে কি আপনার এন্ডে থাকবে, একদম এন্ডিং পয়েন্টে, যে আপনি লিস্ট দিবেন। এখন ইনটেক্স সাইটেশনটা কি? আপনি যখন লিটারেচার করছেন, আপনি যে আপনার ইন্ট্রোডাকশনে আপনি দুইটা লাইন যে কোনো জায়গা থেকে বা যে কারো কাছে একটা আইডিয়া শেয়ার করেছেন, আইডিয়া নিয়েছেন, যে কোনো একটা বিষয় আপনি স্টাডি করে, যে ধরেন আপনি পাবলিক হেলথের এই কোভিড নিয়েই কাজ করছেন। এখন কোভিড নিয়ে অলরেডি যে কাজটা করছে প্রো কোভিডে ফুড সেক্টরের উপর, যে এটার পজিটিভ ও নেগেটিভ সাইড
এটা নিয়ে কেউ কাজ করেছে। এখন আপনি ওই কোভিড এর হচ্ছে গিয়ে ফুড সেক্টরের পজিটিভ একটা সাইট, আপনি একটা আর্টিকেল গুগল স্কলার ওর যে কোনো এনি কাইন্ড অফ সোর্স থেকে আপনি কালেক্ট করলেন, কালেক্ট করে দেখলেন যে ওই সোর্সটার যে এখানে ফুড ক্রাইসিসটা সম্পর্কে বলা হয়েছে, যে ধরেন এটার একটা ব্যারিয়ার ছিল যে প্রপার ট্রান্সপোর্টেশন হয় নাই, এই ইনফরমেশনটা আপনি ওই পেপার থেকে জেনারেট করলেন। এখন এটা আপনি আপনার পেপারে, আপনি তো ধরেন আপনি কাজ করছেন কোভিড এর ওল্ড এজ পিপুলের ইম্প্যাক্টের জন্য, ওল্ড এজ পিপুলের যে ইফেক্টটা কতটুকু বা কিভাবে হয়েছে ওইটাতে রিলেটেড। এখন ওই পেপারে আপনি বলতে পারেন যে ওই যে আপনি একটা অলরেডি প্রিভিয়াসলি যে স্টাডিটা হয়েছে ওই স্টাডিটার যে কোভিড এর যে ভেরিয়ার গুলা ছিল কি কি, ওই বিষয়টা আপনি যখন ওইখান থেকে যে ইনফরমেশন গুলা কালেক্ট করলেন, আপনি এই কালেক্টেড ইনফরমেশনটা আপনি যখন আপনার প্রপোজাল, আপনার থিসিস হোক, আপনার ম্যানুস্ক্রিপ্ট হোক বা আপনার আর্টিকেল আপনি ইমপ্লিমেন্ট করবেন, এটাকে বলা হয় যে লিটারেচার রিভিউ করা। এখন এই লিটারেচার রিভিউটা যখন আপনি পেপারে, আপনার পেপারের বডিতে আপনি ইনক্লুড করবেন, ওই পেপারের যে ইনফরমেশনটা হুবহু আপনি করতে পারবেন না, ওইটাকে আপনি আপনার মতো করে, আপনি আপনার ভাষায় প্যারাফ্রেজ করে, অথবা আপনি আপনার ভাষায় ওই ইনফরমেশনটা বা ওই আইডিয়াটাকে আপনি আপনার মতো আপনার পেপারে ইমপ্লিমেন্ট করবেন। ওই পেপারকে তখন আপনি বডিতে ইনটেক্সট সাইটেশন করতে হয়। ওই পেপারে ইনটেক্সট সাইটেশনের প্রসেস আছে, আপনার বিভিন্ন ধরনের প্রসেস যেগুলো আছে ওইগুলাতে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে গিয়ে কিছু ধরেন সানি এট অল 2024 বা 2013 এরকম দিতে হয়, বা অনেকগুলা ধরেন যদি একজন রাইটার হয় তো ধরেন আলম 2013 এরকম দিয়ে ব্র্যাকেট দিতে হয়, এরকম এটা জাস্ট ইনটেক্সট সাইটেশনে বডিতে এড করতে হয়। আর এটার জন্য আপনি লিস্টটা দিবেন, এটার পুরো পেপারের যে ধরেন কোন সায়েন্টিফিক জার্নালে এটা পাবলিশড হয়েছে, এটার অথর ছিল, এর জার্নালের নামটা কি, পেপারের টাইটেলটা কি, এটার যে রেফারেন্স, যেটা এই রেফারেন্সটা, ডিটেইলস রেফারেন্সটা হচ্ছে গিয়ে আপনার প্রপোজালের অথবা থিসিস অথবা ম্যানুস্ক্রিপ্টস এর একদম এন্ডিং এ আপনার রেফারেন্স সেকশনে আপনি ওইখানে ওই বিষয়টা মেনশন করবেন। ওইখানে রেফারেন্সের বিভিন্ন এস্টাবলিশড সাইটেশন প্রসেস আছে, যেমন এপিএ, শিকাগো স্কুল, এরপরে ধরেন এপিএ শিকাগো স্কুল, তারপরে হচ্ছে গিয়ে এমডিপিআই নিজস্ব রেফারেন্সিং স্টাইল আছে, তারপর হচ্ছে গিয়ে ফ্রন্টিয়ার্স এর নিজস্ব কিছু স্টাইল আছে, ওইগুলো আপনাকে ওই রেফারেন্স লিস্টে আপনি ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে লিটারেচার রিভিউ থেকে আপনি বডিতে ইনটেক্সট সাইটেশন করবেন, ইনটেক্সট সাইটেশনটাকে আপনি মোর এলাবোরেটলি যে রিসার্চ অথরের নাম, জার্নালের নাম, পেপারের টাইটেল, যে সায়েন্টিফিক পেপার থেকে আপনি কাজ করে ডেটা কালেক্ট করছেন ওইটার টাইটেল, পাবলিকেশন ইয়ার্স, এই ডিটেইলস দিয়ে আপনি রেফারেন্স সেকশনে আপনি এটা রেফারেন্স সেট করছেন। আর বডিতে যেটা করছেন ওইটা ইনটেক্সট সাইটেশন। আর লিটারেচার রিভিউটা হচ্ছে গিয়ে এই সম্পূর্ণ প্রসেস, যেটা আপনি এই যে কাজটা যেভাবে কালেক্ট করছেন বা এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাকে লিটারেচার রিভিউ বলা হয়। আই থিংক আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর কারো কোনো কোয়েরিজ আছে? যদি না থাকে তাহলে আমরা ক্লাস কনক্লুড করবো, আর যদি কোনো কোয়েরিজ থাকে সেটা নিব। আর এখন হচ্ছে আমরা যেটা শুনতে চাচ্ছি, লাস্ট উইকে আমাদের যে ক্লাস ছিল রিসার্চ প্রপোজালের উপর, তার উপর আমরা কি কেউ ট্রাই করেছি কিনা, যদি করে থাকি সেই টাইটেল গুলো আমরা শুনতে চাচ্ছি, কি কি বিষয়ের উপর আমরা চিন্তা করছি। কারণ আমরা আরো এই উইকটাও আমরা রিসার্চ প্রপোজালটা ডেভেলপ করবো। প্রপোজাল যদি ডেভেলপ না করি তাহলে কিন্তু আমরা ওই যে আমাদের যেটা টার্গেট, এই কোর্সটা যখন শেষ হবে আমরা আমাদের সবার নামের সাথে ইনশাআল্লাহ আমাদের সিভিতে পাবলিকেশন অ্যাড হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা যদি এখন থেকে কাজ শুরু করতে পারি তাহলে এটা আমাদের জন্য। তানভীর ভাই ওনার যে এইগুলো কেসগুলো শেয়ার করেছেন চমৎকার ভাবে উনি আগাচ্ছেন। আর কেউ আছি তানভীর ভাই ছাড়া আমরা কাজ করছি? হ্যালো, কে বলছিলেন একটু পরিচয় দিয়ে বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি রিফাত হোসেন। জি আমি রিফাত হচ্ছে বলেন প্লিজ। ভাইয়া, আজকের যেগুলা হচ্ছে দেখাইছে পাচ্ছি, মানে সবগুলাই মোটামুটি বেশিরভাগ ক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে যে প্রপোজালটা দিব, এটা হচ্ছে মানে আমার নিজের মানে বের করে দিতে হবে, তাই তো? মানে চিন্তা রিফাত ভাবনা একটু করে। জোরে বলেন ভাই, আপনার কথা বুঝতেছি না। এখন বুঝতেছেন? হ্যাঁ বলেন প্লিজ। বা আপনি জি কমেন্ট ভাইয়া, সেকশনে লিখতে পারেন রিফাত, যদি সাউন্ড প্রবলেম হয় কমেন্ট সেকশনে লিখতে পারেন। এখন বোঝা যাইতেছে?
হ্যালো। হ্যাঁ রিফাত বলেন। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা ওটা আমি মোটামুটি বুঝছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি যে অনেকেই দেখলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রিসার্চ প্রপোজাল দিচ্ছে যে এই বিষয়ে করবে, অনেকে ওই বিষয়ে করবে, কিন্তু আমি এখন মানে কোন বিষয়ে করবো এটা আর কি আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার মনে হয় যে প্রথম যে ক্লাসটা ছিল আচ্ছা রিফাত, সেটা আপনি কি টপিক সিলেকশনের ক্লাসটাতে ছিলেন না ওটা মিস করেছেন গত ক্লাসটা? আমি প্রথম ক্লাসটা মিস করছি, কিন্তু দ্বিতীয় ক্লাসটা করছি। আচ্ছা আমি আপনাকে রেকর্ডিং দিব, হ্যাঁ রেকর্ডিং দিলে আপনি টপিক সিলেকশন বিষয়টা বুঝবেন। আর গত ক্লাসেও তো টপিক সিলেকশন নিয়ে কথা হয়েছিল, হ্যাঁ ওই ভিডিওটাও তখন দেখেন। তখন কিছুটা বুঝছি গত ক্লাসে, কিন্তু পুরাপুরি আমার মনে হয় যে প্রথম ক্লাসটা শুনলে আমি পুরোপুরি বুঝতে আচ্ছা পারবো। আমি প্রথম ক্লাসের ভিডিওটা আপনাকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক ধন্যবাদ। আছে রিফাত, ওকে থ্যাংক ইউ সো মাচ। আর কেউ? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি যে প্রজেক্ট প্রপোজালটা আসলে বানিয়েছি সেটা টাইটেলটা হচ্ছে সাস্টেইনেবল ফিশারিজ অ্যান্ড কোস্টাল রেজিলিয়েন্স স্ট্র্যাটেজিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন। আর এক্সিলেন্ট এটা, হ্যাঁ। এই প্রজেক্ট প্রপোজালের এইমটা হবে হচ্ছে গিয়ে স্পেসিফিক নিডস বা চ্যালেঞ্জ যেটা ফেসড বাই দ্য সাউদার্ন রিজিয়ন অফ বাংলাদেশ, লাইক রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড প্রোটেকশন, কমিউনিটি বেসড অ্যাপ্রোচ, পলিসি ডেভেলপমেন্ট অ্যাডভোকেসি, এইটা আর কি ভাই। সাথীল, এখানে যেটা করতে হবে আপনার যে আপনি যে টাইটেলটা দিচ্ছেন ওই টাইটেলের ইয়েতে কিছু স্পেসিফিক অবজেক্টিভ, অবজেক্টিভস নিয়ে আসবেন। হ্যাঁ অবজেক্টিভস গুলো স্পেসিফিক হতে হবে। আমি ভাই অবজেক্টিভ আমার তিনটা মনে হয় অবজেক্টিভ আপনি এক কাজ বানিয়েছি। করেন, আপনার এটা ডেভেলপ করেন, ডেভেলপ করে জি আপনি হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, ওখানে আমি যে কমেন্ট গুলো দেওয়া প্রয়োজন মনে করি সেই কমেন্ট গুলো দিব। আপনি যদি এগ্রি করেন দেন ওভাবে রিভাইজ করতে পারেন। আপনার টপিকটা চমৎকার একটা টপিক হয়েছে, হ্যাঁ। ভাই, আমি যদি অবজেক্টিভটা একটু বলতাম, আমি অবজেক্টিভটা একটা আইডেন্টিফাই করেছিলাম। হ্যাঁ বলো প্লিজ। জি, সেটা হচ্ছে ভাই অবজেক্টিভ হচ্ছে ভাই টু ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট সাস্টেইনেবল ফিশিং প্র্যাকটিসেস দ্যাট রিস্টোর অ্যান্ড মেনটেন দ্য হেলথ of marine ecosystem, ensuring the long-term viability of fish stocks, to enhance the resilience of coastal communities against natural disaster through ecosystem restoration, particularly the conservation of the Sundarbans mangroves, to create a policy and community engagement framework that aligns environmental sustainability goals with disaster preparedness and risk reduction. ওকে ঠিক আছে সাথীল, আপনি হচ্ছে এই ফাইলটা জি একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, দেন ওখানে আমি কমেন্ট করব, হ্যাঁ। তারপর জি হচ্ছে এটাতে আপনি ওই এই এক সপ্তাহ আবার কাজ করবেন, আমি যে কমেন্ট গুলো দিব, দেন জি নেক্সট ক্লাসে আমরা এটা শেয়ার করব যে আসলে এখানে কি আপডেটেশন গুলো হয়েছে। যেমন আপনি এখানে কাজটা বেশ কম্প্রিহেন্সিভ, কিন্তু আমরা যেটা করব একটা রিসার্চ পেপারে একটা স্পেসিফিক টার্গেটকে, হ্যাঁ, জি ফিক্স করে আমরা কাজ করব। যেমন যা কেউ এটা মোর ইজিলি রিডেবল হয়, ঠিক আছে। সেজন্য আপনি যে ইয়েটা করেছেন ওই স্ট্রাকচারটা আমার কাছে দিলে আমি সেটা ইনশাআল্লাহ আরেকটু ভালো করে দেখে জি দেন আচ্ছা কমেন্ট করব, ঠিক জি আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাথিল। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফাহমিদা বলছিলাম। ওয়ালাইকুম সালাম, জি বলেন প্লিজ। আচ্ছা, আমি আসলে ওভাবে স্পেসিফিক টপিক সিলেকশন করি নাই, তবে মানে আমার আইডিয়া আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা তো ওই যে ফার্ম মানে অ্যাকুয়া কালচারটাকে খুব প্রমোট করি, হ্যাঁ আমরা যেহেতু হুম হুম মানে কালচার ফার্ম বিভিন্ন ধরনের ইন্টেন্সিভ কালচার করা হচ্ছে এখন, যেহেতু প্রোডাকশনটা বাড়ানোর জন্য। তো সেই ক্ষেত্রে প্রোডাকশন ঠিকই আমরা ইন্টেন্সিভ কালচার গুলো করছি, কিন্তু যখন গ্রহণযোগ্যতা দেখি যখন তখন সেখানে আমরা ওয়াইল্ড ফিশটাকে বেশি প্রেফার করি। আমরা কিনতে গেলে কিন্তু ফার্ম ফিশের চেয়ে ওয়াইল্ড ফিশটাকে বেশি প্রেফার করি। এটা টেক্সচার একটু ডিফারেন্ট হয়, যেটা ফার্ম যেগুলা বা কালচার করা ফিশ যেগুলো সেগুলোর টেক্সচার একটু ডিফারেন্ট হয়। তো আমাদের প্রেফারেবলের দিক থেকে আমরা সবসময় ওয়াইল্ডটাকে প্রেফার করি, ওয়াইল্ড ফিশ মানে নদীর ফিশটাকে আমরা বেশি প্রেফার করি। সেই ক্ষেত্রে যে এটিকে ওয়াটার কোয়ালিটির ডিফারেন্সের কারণেও সেরকম হয়। তো সেই ক্ষেত্রে কি আমি এরকম কোনো স্টাডি করতে পারি কিনা, মানে সেটা কিরকম ফ্রুটফুল হবে, আমি যদি এরকম কোনো কোয়ালিটিটিভ স্টাডি
করি অথবা এটার সাথে যদি আমি কোয়ান্টিটেটিভ মিক্স করি তাহলে সেক্ষেত্রে আমি যদি এটার ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স গুলাকে ডিফারেন্স করি সেটা তো অবশ্যই চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে সেটা কি এরকম কোনো ফ্রুটফুল একটা রেজাল্ট আসবে কিনা আমার এটা একটু কোয়েরি আচ্ছা ছিল আর আহ, কি। হুম ফাহমিদা তমা না আপনি? জি 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 ভাইয়া। আচ্ছা ফাহমিদা, এখানে হয়েছে ফিশের যে আপনার যে টেস্টটা হুম বেসিক্যালি এখানে ওয়াটার কোয়ালিটি থেকে মেজর ইস্যুস হলো সে কি ধরনের কি খাবার কি খাচ্ছে, খাচ্ছে, হ্যাঁ ইনগ্রিডিয়েন্টসটা কি, হ্যাঁ। হ্যাঁ। তো এখানে দেখা যাচ্ছে যে এটা নিয়ে রিসার্চ করতে গেলে আহ, আহ, অনেক রিসার্চ করার সুযোগ আছে। যেমন গাট কন্টেন্ট গুলো আপনাকে দেখতে হবে। তারা কি ধরনের আপনার যে সাধারণত যে প্লাঙ্কটন গুলো খায়, হ্যাঁ, এক এক হুম ফিশ আপনি হুম জানেন, কিছু ফিশ আছে প্লাঙ্কটিফোর, কেউ, তাই না? সার্বিক আহ, হ্যাঁ। আহ, আহ, হ্যাঁ হ্যাঁ। তো এই যে সে কোন স্তরের খাবার খাচ্ছে অনেকগুলো বিষয় এখানে ডিপেন্ড করে। বাট ওয়েদার এজ যখন আপনি কালচার ফিশে যাবেন, ফার্ম ফিশে যাবেন, একই ধরনের খাবার কিন্তু সব ধরনের মাছের জন্যই দেওয়া হচ্ছে। যে সেটা মিড লেয়ারের খাবার খাক, তাই না, বটমের হুম খাবার হুম খাক, হুম হ্যাঁ। জি তো এখানে অনেকগুলো ইস্যুস আছে যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এখানে বাজেট একটা ফ্যাক্ট হবে। তো এই বাজেটটা কস্টটা আপনি কিভাবে মিনিমাইজ করবেন, সেই ক্ষেত্রে আপনি ওই যে যেটা বলেছেন, আপনি সেকেন্ডারি ইনফরমেশন গুলা এখানে মিট আপ করবেন। আর সেক্ষেত্রে আপনি যদি চান যে এখানে প্রাইমারি ডাটাগুলো অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনি কিছু যেমন ফার্মারদের সাথে আপনি কথা বলতে পারেন, হ্যাঁ, হুম বা হুম হুম কিছু কাস্টমারের সাথে আপনি কথা বলতে পারেন যারা সাধারণত ফার্ম ফিশ এবং হচ্ছে যে উইল ফিশ, এই দুইটার মধ্যে স্বাদের হ্যাঁ ক্ষেত্রে তারা কি ধরনের ডিফারেন্সটা পায়, এই বিষয়গুলো পারসেপশন বেসড যদি কাজ নিয়ে হুম আসেন, তখন এটা কস্ট অনেক আপনি মিনিমাইজ ওয়েতে নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ ওই যে প্রত্যেকটার গাট কন্টেন্ট গুলো অ্যানালাইজ করা, ইনগ্রেডিয়েন্ট অ্যানালাইজ করা, এটা হিউজ টাস্ক হবে আমার মনে হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে এটাকে সেকেন্ডারি ডাটা ইউজ করে যতটুকু করা যায় সেটা মনে হয়। সেকেন্ডারি প্রাইমারি দুইটাকে বেস করে করতে পারেন। প্রাইমারি ডাটার ক্ষেত্রে আপনি যদি কোশ্চেনিয়ার বেস কাজ নেন, তাহলে আপনার কাজটা অনেক সহজ হবে। ল্যাব ওয়ার্ক নিয়ে যদি আপনি করতে চান, অনেক টাইম কনজিউমিং হবে এবং বেশ ভালো একটা ফান্ড লাগবে আপনার সেই ক্ষেত্রে, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকটা টপিক ছিল ভাইয়া, রিসেন্ট আমি একটু কাজ করছিলাম, এটা হচ্ছে রোটিফার, যেটা হ্যাঁ রোটিফার, হুম হুম। রোটিফার নিয়ে। তো আমি তো আসলে নোয়াখালী রিজিয়নেই আছি। তো এটা আসলে রোটিফারটা তো অনেক জায়গায় মানে রোটিফার যেহেতু সহজলভ্য, আর এটা যদি আমরা রোটিফারটাকে খাবার হিসেবে, মাছের খাবার হিসেবে দেওয়ার জন্য, তো হুম সেই ক্ষেত্রে রোটিফারের প্রোডাকশন বেসটাও খুব কম, মানে রিপ্রোডাকশন যে 7 ডেজেই রিপ্রোডাকশন হয়। তো সেই ক্ষেত্রে কি আহ মানে কি টাইপের স্টাডি করলে আসলে ভালো হয়? আমি মানে এই দুইটা টপিক আর কি এটা আমার হচ্ছে, মাথায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টপিকটা সিলেক্ট করতে হবে। রোটিফায়ার এর ক্ষেত্রে আপনি কি দেখতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে হুম, আপনি কি মানে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, না এটার ডিউরেবিলিটি কমাইতে চাচ্ছেন, হ্যাঁ, আচ্ছা আপনার টার্গেটটা কি, ওই টার্গেট ওরিয়েন্টেড আপনাকে প্রজেক্টটা ডিজাইন করতে হবে। এটা বেটার হয়, যেহেতু আমাদের একটা প্রিলিমিনারি ডিসকাস হয়েছে, আপনি যে কোনো একটা টপিকের উপর, হ্যাঁ হ্যাঁ সেটা আইদার প্রাইমারি ওয়ার্ক হোক সেকেন্ডারি ওয়ার্ক হোক, একটা প্রপোজাল আপনি ডেভেলপ করেন, দেন হচ্ছে আমরা ডিসকাস করবো। একটু কাইন্ডলি বাকিরা যারা আমরা কথা বলছি অন্যরা আনমিউট করি, বিশেষ করে ইউজ, হ্যাঁ, ঠিক আছে ফাহমিদা। জি ভাইয়া, থ্যাংক আপনি ইউ একটা ভাইয়া। প্রপোজাল ডেভেলপ করেন, প্রপোজাল ডেভেলপ করে একটু কাইন্ডলি আমার সাথে শেয়ার করেন, দেন হয়তো ইনশাআল্লাহ আমরা ডিসকাস করতে আর একটু সুবিধা হবে, ঠিক আছে। জি আমি ভাইয়া। যেটা চাই যে তো আমাদের আপনারা যারা রিসার্চ ফেলোরা আছে, আমরা আমরা সবাই আল্লাহ চাই তো আমাদের সাথে যে আমাদের যে পাবলিকেশনসটা এটা অ্যাড হোক, সায়েন্টিফিক কমিউনিটিতে আমাদের একটা রিকগনাইজেশন আসুক, ঠিক জি আছে ভাইয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সানি ভাই, আমি কামরুল হাসান বলছিলাম। জি প্লিজ। আহ, ভাই আমি রিসেন্টলি হচ্ছে যে এমএস এর থিসিস করতেছি। তো আমি আমার যে থিসিসের যে কাজটা করতেছি, আমি কি এখন যে ক্লাসগুলো হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে সেটার উপর ফোকাস করব, না আমি কোনো নতুন টপিক সিলেক্ট করব? যেহেতু নতুন টপিক না, সিলেক্ট আপনি করলে হচ্ছে থিসিসের কাজটাকে ভালো করে করেন, হ্যাঁ, এটা আপনার জন্য মাশাআল্লাহ বেশ, আমি মনে করব কি আপনার জন্য এটা বেশ ভালো একটা সুবিধা হলো যে আপনি আপনার থিসিসটাকে অনেক চমৎকার ভাবে করতে পারবেন। হ্যাঁ, এই যে আমরা যে ক্লাসগুলোতে দিচ্ছি এটার আলোকে আপনি আপনার থিসিসটাকে তৈরি করেন, ঠিক আছে। জি ভাই, অ্যাকচুয়ালি ভাই আমি ওই যে থিওরি মানে রিসার্চ মেথোডলজি যে থিওরি যেগুলো সেগুলো সম্পর্কে আগে 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 একটু ধারণা ছিল। আমি আগে এগুলো সব রিভিউ মানে এগুলো দেখেছিলাম। তো এখন আমি কি মানে নতুন করে হচ্ছে আমার এটাকে হচ্ছে একটু বেটার ডিজাইন করবো, তাই তো?
মানে আমার যে আপনার ল্যাবের কাজটা থিসিসটা কি কমপ্লিট হয়ে গেছে? না থিসিসটা থিসিসটা কমপ্লিট হয়ে গেছে? থিসিসটা কমপ্লিট হয়নি, মানে আমি এখনো কাজ করতেছি, মানে আমার একটা ডিজাইন করা আছে আর কি। তো আমি কি এটাই ফোকাস করবো না হচ্ছে নতুন কোনো টপিক সিলেক্ট করবো, আমি সেই বিষয়ে একটু আচ্ছা, সাজেশন তাহলে আপনি চাচ্ছিলাম। একটা কাজ করতে পারেন, যেটা আপনার যে কাজটা করেছেন সেটা কি অবস্থায় আছে এটা একটু কাইন্ডলি শেয়ার করতে পারেন, দেন জি হয়তো আমি ডিসাইড করতে আমি সুবিধা হবে। আমি হচ্ছে মেডিসিনাল প্লান্ট নিয়ে কাজ করতেছি আর কি, মানে প্লান্ট গ্রেট। এক্সট্রাক্ট বানানো, দেন হচ্ছে এটাকে হচ্ছে যে অ্যানিমেল যে অর্গানিজম আছে লাইক মাইস, চিংড়ি, কেঁচো, এগুলোর উপর কিছু টেস্ট করবো, যেমন অ্যান্টি হেলমিনথিক, অ্যানালজেসিক, সাইটোটক্সিক টেস্ট করবো আর কি। আহ, তারপর হচ্ছে আমার প্লান্ট এক্সট্রাক্টের সাথে হচ্ছে ন্যানো পার্টিকেল মিক্স করে দেখবো যে এটা এফিসিয়েন্সি বাড়ছে না কমছে, মানে আমার কাজটা আর কি লাইক এরকম আর কি। ওকে, ফাইন। হ্যাঁ, এই ধরনের কিছু মাইস মডেল নিয়ে আমাদের কিছু কাজ হয়েছে। আপনি হচ্ছে আমাদের পাথফাইন্ডার ওয়েবসাইটে যদি যান, হ্যাঁ, এখানে জি দেখবেন যে ওই যে ব্ল্যাক সিড নিয়ে হুম আমাদের এই মোরলে সিমিলার একটা কাজ হয়েছে। ওখান থেকে আপনি কিছু ধারণা পাবেন আশা করি। আপনি জি জাস্ট জি আমাদের পাথফাইন্ডার যে ওয়েবসাইটটা আছে, ওখানে যে আমাদের কিছু স্যাম্পল পাবলিকেশন দেওয়া থাকে কোলাবোরেটিভ রিসার্চে, ওখানে আপনার এই কাজের সাথে মোরলে সিমিলার বেশ কয়েকটা কাজ পাবেন। ওখান থেকে আশা করি আপনি ভালো একটা ধারণা নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া? জি অ্যাকচুয়ালি আমি আরেকটা বিষয় জানা ছিল, যেমন হচ্ছে এই মেডিসিনাল প্লান্ট নিয়ে সেম ধরনের কাজ হয়েছে, কিন্তু আমি যে মেডিসিনাল প্লান্ট নিয়ে কাজ করছি এটা নিয়ে মানে খুব বেশি যে কাজ হয়েছে এমন না। তাহলে কি মানে আমার এই কাজটা কি খুব বেশি গুরুত্ব পাবে কিনা কোনো জার্নালে যদি আমি পাবলিশ করতে চাই? সেটাই, কাজের ক্ষেত্রে হলো কি, কাজটা আপনি কিভাবে তুলতেছেন, কাজটাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন, একই জি বিষয়ের উপর। হ্যাঁ, আপনি কোন ভাবে কাজটাকে তুলে ধরতেছেন, কোন ডাইমেনশন থেকে, ডাইমেনশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি জি একই হার্বস এর ক্ষেত্রে অনেক হার্বস আছে, প্রত্যেকটা হার্বস এর ক্ষেত্রে ডিফারেন্ট আপনার কাপল অফ পাবলিকেশন হতে পারে, এটা অসুবিধা নাই। এখন এক্সিস্টিং, এটারই তো বলে রিসার্চ গ্যাপ। এক্সিস্টিং কতটুকু কাজ ছিল, আপনি অ্যাডভান্স লেভেলে কতটুকু করেছেন, ঠিক আছে, জি আপনি জি ডিজাইনটা কিভাবে করছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি থ্যাংক আর ইউ। আল্লাহ চাহে তো এই কাজগুলোকে, আপনাদের কাজগুলোকে পাবলিশ করার জন্য, হ্যাঁ, যেভাবে ইয়ে করা দরকার, আলহামদুলিল্লাহ পাথফাইন্ডার থেকে আপনারা আল্লাহ চাহে তো ওই গাইডলাইন গুলো তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। জি ভাইয়া হচ্ছে আমি হচ্ছে আপনার সাথে একটু যোগাযোগ করতে চেয়েছিলাম, আমি যদি আপনার ফ্রি টাইমটা জানতাম তাহলে হচ্ছে সেই টাইমে হচ্ছে কল করতাম। আপনি একটু কাইন্ডলি জাস্ট আমাকে কল করিয়েন, যদি আমি না ধরি আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট বলে, মানে আপনার পরিচয় দিলেই হবে যে ভাই আমি কল করেছিলাম, আমি আপনাকে ইনশাআল্লাহ কনভেনিয়েন্টলি কল করবো। হ্যাঁ, জি অসুবিধা ইনশাল্লাহ। নাই সেটা। জি জি আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সুনীল ভাই, আমি জাহিদুল ইসলাম বলতেছিলাম। হ্যাঁ, জাহিদ ভাই কেমন হ্যাঁ, আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আমি একটা টপিকস সিলেক্ট করে, মানে সিলেক্ট করছি আর কি। তো হুম হুম। প্রপোজালটা কাজ চলতেছে, তো আজকে এই লেকচারটার জন্য একটু ওয়েট করতেছিলাম যে আসলে ই করে তারপর আমি একটা ডামি আর কি ইনশাল্লাহ দিব। তো আমি টপিকসটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম, তো বলবো? জি প্লিজ। জি প্লিজ। আমার টপিকটা হইতেছে আরসি ফ্রেম অপটিমাইজেশন ফর মাল্টি স্টোরি বিল্ডিং কনসিডারিং পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন ফর ডিফারেন্ট সাইসমিক জোন ইন বাংলাদেশ। ও তো গ্রেট। এই হ্যাঁ। এই টপিকসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আমি একটু আপনাকে আমার কনটেক্সটটা বলি, তাহলে আপনার একটু আমাকে রিড করতে সহজ হবে। আমি আসলে চুয়েটে 2টা কনফারেন্সের জন্য হুম কিছু হুম। কাজ করতেছি। হ্যাঁ, ওইখানে আচ্ছা ওদের আচ্ছা। ইসের জন্য। তো আমার যেহেতু আমি পিএইচডি রিসার্চার, আমার হুম আমার পিএইচডি কমপ্লিট করতে হলে মিনিমাম আমার টপিকসের উপরে 3টা জার্নাল লাগবে। হুম। ওকে। তো উইথ মাই টিচার, অবভিয়াসলি সুপারভাইজার সহ। হুম 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 তো হুম আমি আসলে যেটা চাচ্ছি যে ধরেন একটু জাস্ট প্রতিটা ইসের ভিতরে তো কিছু গ্যাপ থাকে, লিটারেচার গ্যাপ থাকে। তো হুম হুম ওইটাকে হুম। আইডেন্টিফাই করে জাস্ট ওর ধারে কাছে যদি কিছু একটা থাকে, তাহলে আমার যেটা হবে, এইটা যদি আমার 3টার জায়গায় 4টা বা 5টাও হয়, তখন আমার পিএইচডি ডিগ্রিটার ক্ষেত্রে দেখা যাবে যে ওয়েটেজটা অনেক বেড়ে যাবে যখন আমি কম্পিটিটিভ এক্সাম বা ওই ডিফেন্সে যাব আর কি। এটা হলো আমার মেইন টার্গেট আর কি। তো এই ক্ষেত্রে আচ্ছা, অসুবিধা নাই জাহিদ ভাই। পিট আপনি ফাইন্ডারে মনে আমি হয় যে, জি হ্যাঁ আমি জি বুঝতে ভাই পেরেছি, বলেন। আপনার স্ট্রাকচারটা করেন, স্ট্রাকচারটা করে দেন আপনি জি শেয়ার করলে, এবং পিএইচডি ক্ষেত্রে যেটা, যেমন 3টা চ্যাপ্টার জি সাধারণত আপনি ওই 3টা চ্যাপ্টার করে আপনাকে ফাইনাল প্রেজেন্টেশনটা করতে হবে, সেক্ষেত্রে এটাও খেয়াল রাখা আমাদের যে পাবলিকেশনস গুলো থাকবে প্রত্যেকটা জি চ্যাপ্টার থেকে যেন রিপ্রেজেন্টেশন থাকে। অনেক সময় দেখা যায় প্রথম 2টা চ্যাপ্টার থেকে অনেক বেশি পাবলিকেশনস থাকে, থার্ড চ্যাপ্টারে গিয়ে আমরা যেহেতু সময় কম থাকে পাবলিশ করতে পারি না। হ্যাঁ, তো এই জি বিষয়গুলো মাথায় রেখে আসলে ওই যে পিএইচডি জার্নিটা আমাদের করতে হবে।
তো এই বিষয়গুলো নিয়ে আল্লাহ চাহে তো আপনি যখন প্ল্যানটা শেয়ার করবেন উইথ দ্য পাসেস অফ টাইম, আমরা আশা করি জি আমাদের আরো ফ্রুটফুল ডিসকাশন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর কেউ কিছু বলার? আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। ভাইয়া চতুর্থ পেজটা যদি একটু ধরতেন স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি, লিখতে বা কোনটা? কি না, এটা আপনাদেরকে শেয়ার করে দিব। হ্যাঁ, আজকের যে ফাইলটা আছে না, এটা গ্রুপে শেয়ার আচ্ছা করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক আচ্ছা ইউ থ্যাংক ইউ। সানি ভাই, এই এই জি এই প্লিজ। ক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে ওই যে আমি আর কি ব্যক্তিগতভাবে যে হোয়াটসঅ্যাপে একটা লিংক দেওয়া হয়েছিল যে ক্লাসটা জানি আমি দেখতে পারি, তো আমি যখনই ওইটা লিংকে ক্লিক করছি তো বলছে যে এটা পারমিশন নিয়ে দেওয়া হবে, কিন্তু আমি পরে আর এটা পাইনি ওটা আর দেওয়া কি। হয়েছে, হ্যাঁ, পারমিশনটা দেওয়া হয়েছে, যারাই অ্যাপ্লাই করেছে সবাইকে দেওয়া হয়েছে। আপনি কাইন্ডলি আবার একটু দেখিয়েন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু চেক করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সানি ভাই পারমিশনটা দেওয়া আসসালামু হয়েছে। আলাইকুম। ওয়ালাইকুম সানি ভাই সালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম ভাই সালাম। আমার ছোট্ট একটা কোয়ারি ছিল ভাইয়া। আমি তো আসলে মাস্টার্স করেছি হুইটের প্রোবায়োটিক্স এর উপরে, এবং সেটা আর্টিকেল থেকে জার্নালের জন্য তো আপনাদের থেকে হেল্প নিচ্ছি। তো আমি ইন দা মিন টাইম এই ক্লাসে কি আমি ওই থিসিসের উপর বেস করে কি আরেকটা কাজ বের করা নিয়ে আমি কাজ করতে পারি? মানে আমি এখন কি অবশ্যই। করব রায়হান এই ভাই না, বিষয়ে? রায়হান হ্যাঁ ভাই জি বলছিলেন? জি 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 ভাইয়া, রায়হান ভাই প্লিজ বলছি। প্লিজ, খুব ভালো হয়, এটা খুবই ভালো হয়। আমরা এটা চাই যে আমাদের এখান থেকে আপনাদের একটা আউটপুট থাকুক। আগে যে কাজটা হয়েছে হুম সেটাও হুম, আলহামদুলিল্লাহ ভালোভাবে পাবলিশড হোক, আর এই যে ইনশাল্লাহ। আপনি টাইমটা এখানে স্পেন্ড করতেছেন এটারও একটা আউটপুট আসুক। ঠিক আছে রায়হান ভাই? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমি পরে আমি কিছু বের করি টাইটেল, দেখা যাক কি ইনশাআল্লাহ দাঁড়ায়, কোথায় ইনশাআল্লাহ। হ্যাঁ, দাঁড়ায়। আরো আপনাদের এই হেল্প জন্যই করবেন আমি রিকোয়েস্ট। আসলে ক্লাসের পরে একটু সময় দিই যেন আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, ক্লাসগুলো আমি একটু লম্বা সময় নিয়ে আপনাদেরকে একটু লম্বা সময় দেওয়ার চেষ্টা করি যেন আপনারা কাজটা করতে ঠিক পারেন। আছে ঠিক ভাইয়া, আছে প্রথম ভাইয়া, তাহলে ক্লাসটার রেকর্ডিংটাও দিয়ে দিয়েন ভাইয়া। এখন তো সবাই এক্সেস পেয়ে গেছে, গ্রুপে এখন দিলেই। আছে, গ্রুপে আছে, আপনি কেটে নিয়েছেন? আমি তো সেকেন্ড ক্লাসটার ওই গ্রুপের ওই ইয়েটা পাইছি আর কি, এক্সেস পাইছি। আমি এখনো পুরোটা রেকর্ডিং আর পুরো দেখিনি, কারণ আমি ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম, বাট ফার্স্টেরটা আচ্ছা আচ্ছা দরকার আচ্ছা, আমার। আপনি ওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক ওকে আছে, ফার্স্ট ক্লাসটা দিব ওকে, ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ ওকে। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, তাহলে আর যদি কারো কোনো কোয়েরিজ না থাকে আজকে ক্লাসটা আমরা ইনশাআল্লাহ কনক্লুড করি এখানে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।